আমাদের আজকে টপিক জিম্যান এফেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জিম্যান এফেক্টটার সঙ্গে এলএস জে কাপলিং, যেটা ভেক্টর অ্যাটম মডেলের একটা বড় অংশ, সেটা আমরা এখানে পড়ব। তো জিম্যান এফেক্ট বিজ্ঞানী জিম্যান 1896 আবিষ্কার করেছিলেন। ফার্স্ট জিম্যান অবজার্ভ করেন 1896, এবং দেখা যাচ্ছিল যে কোন একটা রেডিয়েশন দেওয়া অ্যাটমের উপরে, অর্থাৎ যে অ্যাটম থেকে একটা লাইন বেরিয়ে আসছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসছে, সেই ফ্রিকোয়েন্সি লাইনের ফ্রিকোয়েন্সি গুলো অবজার্ভ করতে হবে। এরকম অবস্থায় অ্যাটমের উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করার পরে এই লাইনগুলো অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোর কিছু ডিফারেন্স দেখা গেল। মানে ম্যাগনেটিক ফিল্ডের না থাকলে প্রেজেন্সে আর অ্যাবসেন্সে একটু ডিফারেন্স দেখা গেল। কি ডিফারেন্স দেখা গেল? যে একটা পার্টিকুলার লাইন অর্থাৎ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা অরিজিনাল ফ্রিকোয়েন্সি যেটা অ্যাটম থেকে বার হয়, সেই ফ্রিকোয়েন্সিটাই আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড স্প্লিটেড আপ ইন্টু 2 or 3, দুই রকমের স্প্লিট আপ হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। তাহলে সেই ফ্রিকোয়েন্সি গুলো যদি অরিজিনাল ফ্রিকোয়েন্সি এরকম হয় যে নিউ জিরো, তাহলে আরো দুটো যে ফ্রিকোয়েন্সি এই অরিজিনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে পাওয়া যাবে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে নিউ জিরো প্লাস ডেল্টা নিউ, মানে একটু বেশি, আর নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ অর্থাৎ অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে একটু কম। এই তিন ধরনের ফ্রিকোয়েন্সি মূলত পাওয়া যাবে, এবং তাদের পোলারাইজেশনের স্টেট আলাদা হবে। আমরা অপটিক্যাল পোলারাইজেশন শুনেছি। এই অপটিক্যাল পোলারাইজেশন কোন ক্ষেত্রে সার্কুলারলি পোলারাইজ লাইট হতে পারে, আবার প্লেন পোলারাইজ লাইটও পাওয়া যেতে পারে। এবং যে প্লেন পোলারাইজ লাইট পাওয়া যাবে তাদের ডিরেকশন অফ পোলারাইজেশন বা ডিরেকশন অফ ভাইব্রেশন কিন্তু আলাদা হতে পারে। তাহলে যে কোনো সোর্সকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা লাইন স্প্লিটেড আপ হয়ে যাচ্ছে, এবং সেইটাই আমরা জিম্যান এফেক্ট বলছি। এই জিম্যান এফেক্টকে অবজার্ভ করতে গেলে কি করতে হবে? হাই রেজলিউশন স্পেকট্রাল অ্যাপারেটাস কিন্তু দরকার হবে। হাই রেজলিউশন স্পেকট্রাল অ্যাপারেটাস বলতে ডিফ্রাকশন গ্রেটিং হতে পারে, এবং ডিফ্রাকশন গ্রেটিং এর যে স্পেকট্রোমিটারটি থাকবে তার লং ফোকাল লেন্থ হতে হবে, আর গ্রেটিং এ নাম্বার অফ রুলিংস পার সেন্টিমিটার অর্থাৎ রুলিং ডেন্সিটি যথেষ্ট বেশি হতে হবে, তাহলে তাকে হাই রেজলিউশনের স্পেকট্রোমিটার আমরা বলতে পারবো। এছাড়াও ফেব্রি পেরট ইন্টারফেরোমিটার, এটা একটা হাই রেজলিউশনের স্পেকট্রাল অ্যাপারেটাস। এটা দিয়েও কিন্তু এই ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি অর্থাৎ বিফোর অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, what is the difference between the original nu zero frequency and nu zero plus delta nu or nu zero minus delta nu, এই যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স গুলো বা আলাদা লাইন গুলো তৈরি হবে সেটা বোঝা যাবে। তাহলে স্পেকট্রোমিটার যথেষ্ট ভালো হতে হবে, এটা বুঝতে পারছি এখন। এবার এই জিম্যান এফেক্ট দুই ধরনের হয়, একটা নর্মাল জিম্যান এফেক্ট আর একটা অ্যানোমালাস জিম্যান এফেক্ট। যদি এই স্প্লিটেড আপ লাইন গুলো দেখা যায় যে তিনটে অথবা দুটো ভাগে ভেঙে গেল, তাহলে বুঝতে হবে এটা নর্মাল জিম্যান এফেক্টের কথা বলছে। আর যদি লাইনস গুলো এরকম অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের ফলে চারটে ছটা অথবা তার বেশি লাইনে ভেঙে যায়, তাহলে এটাকে বলা হবে অ্যানোমালাস জিম্যান এফেক্ট। অ্যানোমালাস বলার কারণ হচ্ছে জিম্যান, বিজ্ঞানী জিম্যান যে সময়ে অবজার্ভ করেছিলেন সেই সময়ে
কোনো ভালো থিওরি তখন ছিল না যেটাকে এই 4টে অথবা 6টা স্প্লিটিং এর ব্যাপারটা, ভাগ হয়ে যাওয়া লাইনের ব্যাপারটা ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করা যায়, এবং ইলেকট্রন স্পিনের কনসেপ্ট তখনও আসেনি। সেই জন্য এই 4টে অথবা 6টা অথবা তার বেশি লাইন যদি ভেঙে যায় একটা লাইন ম্যাগনেটিক ফিল্ডের ফলে, তাহলে সেটাকে এক্সপ্লেনেশন দেওয়ার মতো থিওরি তখনো পর্যন্ত ছিল না যখন জিম্যান অবজার্ভ করেন এটি। সেই জন্য এই এফেক্টটাকে বলা হয় অ্যানোমালাস জিম্যান এফেক্ট। পরবর্তীকালে অবশ্য সবগুলো এক্সপ্লেন করা গেল, সেখানে অ্যানোমালাস ব্যাপারটা থাকলো না, অ্যানোম্যালি আর থাকলো না থিওরি আর এক্সপেরিমেন্টের মধ্যে। কিন্তু তখন যেহেতু একটা অ্যানোম্যালি ছিল, থিওরি এক কথা বলতো আর এক্সপেরিমেন্ট অন্য কথা বলতো, মিল ছিল না, সেই জন্য সেটাকে বলা হতো অ্যানোমালাস জিম্যান এফেক্ট, এবং নামটা কিন্তু এখনো রেখেই দেওয়া হলো অ্যানোমালাস জিম্যান এফেক্ট। আর নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে 2টো অথবা 3টে লাইনে ভাগ হয়ে যায়। এখানে কিছু সিলেকশন রুলও আমাদের জানতে হবে, যে ট্রানজিশনের সময় কি সিলেকশন রুল আমরা ইউজ করব বা ব্যবহার করব, বা এক্সপেরিমেন্ট যেগুলোকে মেনে চলে। এবার নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে কি হয়, যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট থাকে, এবং অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের উপরে যখন ম্যাগনেটিক ফিল্ড পড়ে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি করে দেয়। তাহলে ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি ভিবি ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে দেখো, মাইনাস মিউ ডট বি। মিউটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, বিটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা পোটেনশিয়াল এখানে জেনারেট করলো, এবং বিভিন্ন লেভেলের এই পোটেনশিয়ালটা কিন্তু থাকবে, বোর এনার্জির সঙ্গে এই পোটেনশিয়ালটা কিন্তু থাকবে। তাহলে ইলেকট্রনিক লেভেলের মধ্যে এই পোটেনশিয়ালটা টোটাল এনার্জির সঙ্গে চলে যাবে, মানে ইনক্লুডেড হয়ে যাবে। এইবার এই পোটেনশিয়াল এনার্জিটা যদি টোটাল এনার্জিতে কন্ট্রিবিউট করে, তাহলে নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে আমরা যে ম্যাগনেটিক মোমেন্টটা ইউজ করব, সেটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। এই যে মিউটা, এই মিউটা অ্যাকচুয়ালি মিউএল, মানে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট এখানটায়। এবং সেখান থেকে আমাদের এনার্জি চলে আসবে, টোটাল এনার্জি বার করা যাবে এখানে। এবং ম্যাগনেটিক মোমেন্টের উপরে ম্যাগনেটিক ফিল্ড একটা টর্কও অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে মিউ ক্রস বি। এই টর্ক অ্যাপ্লাই করার জন্য ম্যাগনেটিক মোমেন্টটা ম্যাগনেটিক ফিল্ডকে প্রিসিস করবে উইথ দ্য লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। কিন্তু তার আগে ভেক্টর অ্যাটম মডেলের আমরা কয়েকটা জিনিস এখানে শিখে নিই একটু। একটা অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রন থাকতে পারে, অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ সেটাকে বলা হবে মাল্টি ইলেকট্রন অ্যাটম। সেই মাল্টি ইলেকট্রন অ্যাটমের দেখা গেল যে আয়ত ইলেকট্রনের ক্ষেত্রে তার স্পিন এসআই আর হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এলআই। তাহলে
এখানে দুই রকমের থাকবে, দুই রকমের কোয়ান্টাম নাম্বার থাকবে। একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। দুই ধরনের কোয়ান্টাম নাম্বার কিন্তু থাকবে। তো এলএস কাপলিং মানে হচ্ছে এই যে এতগুলো ইলেকট্রন আছে একটা অ্যাটমের মধ্যে, তাহলে টোটাল অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, টোটাল অরবিটালটা কত হবে, এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা দুটো ভাবে হতে পারে। তাহলে টোটাল ইলেকট্রনের যে কন্ট্রিবিউশন, সেটাই টোটাল অ্যাটমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো দেবে। কিন্তু এখানে কাপলিং স্কিম, অর্থাৎ একটা ইলেকট্রনের সঙ্গে অন্য ইলেকট্রনের যে কাপলিং হয় সেটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে এলএস কাপলিং আর একটা জে জে কাপলিং। তো এলএস কাপলিং কাদের হয়, যদি দেখা যায় যে হালকা ধরনের এলিমেন্ট, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টের নাম্বার অফ ইলেকট্রন কম, সংখ্যা কম, ইলেকট্রনের সংখ্যা কম, সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং, মানে একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং ভালো হয় এবং কাপলিং ভালো হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা করে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো জুড়ে গিয়ে টোটাল অ্যাটমের এই যে ক্যাপিটাল এল দেখা যাচ্ছে এটা তৈরি করবে। তাহলে স্মল এলটা কি বোঝানো হচ্ছে, স্মল এলটা দিয়ে ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং কোয়ান্টাম নাম্বার বোঝানো যাবে, আর ক্যাপিটাল এলটা টোটাল অ্যাটমেরটা বোঝানো হবে। তাহলে টোটাল অ্যাটমের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টোরিক্যাল অ্যাডিশন। আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, ওই ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ভেক্টোরিক্যালি অ্যাড করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল অ্যাটমের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এইবার টোটাল অ্যাটমের যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টোটাল অ্যাটমের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটোকে আমরা যদি অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে টোটাল অ্যাটমের কিন্তু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যাবে। তাহলে এখানে এই যে যেটা পাওয়া গেল, যেটা হচ্ছে টোটাল অ্যাটমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিভাবে পাওয়া যাবে, এস আর এল, যেটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের ভেক্টরিক্যাল অ্যাডিশনের ফলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে তৈরি হবে, অ্যাটমের যে তৈরি হবে। এইটাকে আমরা পরবর্তীকালে ইউজ করব। এই ধরনের কাপলিং স্কিমকে বলা হচ্ছে এলএস কাপলিং। এবং এলএস কাপলিংটা এর আগেই বলেছি
যে হালকা এলিমেন্টের ক্ষেত্রে এটা এক্সটেন্সিভলি ইউজ করা যায় এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে এলএস কাপলিং এর রেজাল্ট মিলে যায়। তাহলে একটা অ্যাটমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে তৈরি হবে? এলএস কাপলিং, যেটা অন্য নাম হচ্ছে রাসেল সন্ডার্স কাপলিং, সেটা প্রথমে টোটাল অ্যাটমের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন গুলো যোগ করে ভেক্টরিক্যাল অ্যাডিশনের ফলে এস তৈরি হয়, ক্যাপিটাল এস তৈরি হবে। আর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা তৈরি হবে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ভেক্টরিক্যাল অ্যাডিশনের ফলে। এই দুটো ক্যাপিটাল এল আর ক্যাপিটাল এস অ্যাটমের তৈরি হওয়ার পরে এই দুটো একসঙ্গে ভেক্টরিক্যাল অ্যাডিশনের পরে আমরা জে পেয়ে যাব, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে পেয়ে যাব। এবার সাধারণত ইলেকট্রন গুলো স্পিন হাফ পার্টিকেল হয়। স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে দেখা গেল যে দুটো ইলেকট্রনের হাফ আর হাফ হচ্ছে হাফ অ্যান্ড হাফ, এই দুটো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে দুটো ইলেকট্রনের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এই হাফ আর হাফকে ভেক্টরিক্যাল অ্যাডিশন করতে হবে। ভেক্টরিক্যাল অ্যাডিশন মানে হাফ আর হাফ এখানে যোগ করার নিয়ম হচ্ছে আইদার 1 হবে অর 0 হবে, অর্থাৎ প্যারালাল হলো এবং অ্যান্টি প্যারালাল হলো। যদি অ্যান্টি প্যারালাল হয় স্পিন গুলো তাহলে 0 হয়ে গেল ক্যাপিটাল এসটা, আর যদি হাফ আর হাফটা যদি প্যারালাল হয়, দুটো স্পিনই যদি প্যারালাল হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এস এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে প্যারালাল হলে 1 হবে আর অ্যান্টি প্যারালাল হলে 0 হয়ে যাবে। আমি দুটোর ক্ষেত্রে বললাম, যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে 3টে ইলেকট্রনই প্যারালাল, সেক্ষেত্রে এস ইকুয়াল টু 3 হাফ হবে। আর দুটো প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল যদি হয় তাহলে এস ইকুয়াল টু অনলি হাফ হবে, ক্যাপিটাল এস ইকুয়াল টু অনলি হাফ হবে। তাহলে এই ধরনের ভেক্টরিক্যাল অ্যাডিশন হতে পারে। আবার আমরা যদি ক্যাপিটাল এল এর কথা বলি তাহলে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে দেখা গেল যে প্রথমটার স্মল এল হচ্ছে 2, দ্বিতীয়টার স্মল এল, দ্বিতীয় ইলেকট্রনের স্মল এল হচ্ছে 3, তাহলে 2 + 3, তাহলে 2 + 3 কিন্তু ভেক্টরিক্যাল অ্যাডিশন করতে হবে। এই যে এই অ্যাডিশনটা করতে হবে, ভেক্টরিক্যাল অ্যাডিশন। ভেক্টরিক্যাল অ্যাডিশন করে যেটা রুল সেটা হচ্ছে 2 ভেক্টর + 3 ভেক্টর। এই 2 ভেক্টর আর 3 ভেক্টর এখানে কোয়ান্টাম মেকানিক্সে বলে দিচ্ছে যে সাধারণ যোগ করে দিলে অর্থাৎ 5 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, এবং ম্যাক্সিমামটার থেকে মিনিমামটা অর্থাৎ 3 এর থেকে 2 যেটা বড় থেকে ছোট সেটা বিয়োগ করলে হয় হচ্ছে 1। অর্থাৎ ভ্যালুগুলো এই মিনিমাম থেকে ম্যাক্সিমামের পর্যন্ত যেতে পারে, কিন্তু মাঝের যে ডিফারেন্স গুলো সেটা 1 রাখতে হবে। অর্থাৎ 2 আর 3 যদি ভেক্টরিক্যাল অ্যাডিশন হতে পারে তাহলে ভেক্টরিক্যাল অ্যাডিশনের পরে দেখা যাবে যে পাওয়া যাবে ক্যাপিটাল এল এর ভ্যালু 1, 2, 3, 4 and 5। অর্থাৎ 2 আর 3 যদি একদম প্যারালাল হয় তাহলে দুটো যোগ করে কিন্তু 5 পাওয়া যাচ্ছে, আর 2 আর 3 যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে যোগ করে 1 পাওয়া যাবে, ভেক্টরিক্যাল অ্যাডিশনের ফলে 1 পাওয়া যাবে। আর এই মাঝের ভ্যালুগুলো কিন্তু পাওয়া যাবে, কিন্তু মাঝের ভ্যালুগুলো এরকম পাওয়া যাবে না যে 2 আর 3 যোগ করে 1, 2, 3, 4, 5 এই 4টে ভ্যালু ছাড়া অন্য কোনো, সরি 5টা ভ্যালু ছাড়া আর অন্য কোনো ভ্যালু পাওয়া যাবে না। যেমন 1 আর 2 পাওয়া যাবে, 2 আর 3 পাওয়া যাবে, 3 আর 4 পাওয়া যাবে, 4 আর 5 পাওয়া যাবে। এই এর মাঝে 4 আর 5 এর মধ্যে কিন্তু 4.5 বা 4.5, 4.3 এগুলো আসবে না। এটা হচ্ছে কোয়ান্টাম রুলস। এবং 1 আর 2 এর মাঝখানে কিন্তু 1.2, 1.3, 1.5 এগুলো কিন্তু ক্যাপিটাল এল এর ভ্যালু আসবে না। তাহলে ভেক্টরিক্যাল অ্যাডিশন শুধু করলে হবে না, এই যে ডিফারেন্সটা ইন্টিজার রাখতে হবে, ডিফারেন্সটা 1 এর রাখতে হবে। আর যোগ করার সময় মনে রাখতে হবে ভেক্টরিক্যাল অ্যাডিশন এটা, সুতরাং এটার মিনিমাম ভ্যালুটা হবে বড় ভ্যালুটা মাইনাস, যদি দুটো যোগ করি তাহলে বড় ভ্যালুটা মাইনাস ছোট ভ্যালুটা, আর ম্যাক্সিমামটা যাবে কত, বড় ভ্যালুটা প্লাস ছোট ভ্যালুটা, এই নর্মাল অ্যাডিশন। তাহলে একই রকম ভাবে আমরা যদি 4 আর 3 যোগ করি তাহলে কত হবে? 4 আর 3 যদি ভেক্টরিক্যাল অ্যাডিশন হয়, কোন একটা ইলেকট্রনের L1 সেটা হচ্ছে 4 আর L2 হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে মিনিমাম ভ্যালু ক্যাপিটাল এল এর কত হবে?
মিনিমাম ভ্যালু হবে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে 4 প্লাস 3 ইকুয়াল টু 7। এর মাঝের ভ্যালুগুলো আসবে, মাঝের ভ্যালুগুলো কত হবে? 1 টু 7 যে ভ্যালুগুলো হয় সবগুলোই হবে। কিন্তু ক্যাপিটাল এল এর ভ্যালু যেরকম ইন্টিজার হচ্ছে, ক্যাপিটাল এস এর ভ্যালু কিন্তু হাফ ইন্টিজার হতে পারে, আবার হাফ ইন্টিজার নাও হতে পারে। দুই রকমই হতে পারে, হাফ ইন্টিজার হতেও পারে, নাও হতে পারে। কারণ হাফ আর হাফ যোগ করলে যেরকম ইন্টিজার চলে আসছে, আবার 3টে হাফ যোগ করলে 3/2 চলে আসছে। তো সেক্ষেত্রে হাফ ইন্টিজার হতে পারে এবং ইন্টিজার হতে পারে ক্যাপিটাল এস এর ক্ষেত্রে। তাহলে জে এর ভ্যালুটা কি হবে? জে এর ভ্যালু এই এস প্লাস এল করে আসছে যেহেতু, সুতরাং জে এর ভ্যালুটাও ওই ভেক্টোরিক্যাল অ্যাডিশনের সাহায্যে যেটা করা হয়, যেটা করা হচ্ছে এল এর ক্ষেত্রে বা এস এর ক্ষেত্রে, সেরকম রুলই এখানে ফলো হবে। মিনিমাম ভ্যালুটা এল মাইনাস এস হতে পারে বা এস মাইনাস এল হতে পারে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা নর্মাল যে অ্যাডিশন সেইটা এস প্লাস এল পর্যন্ত হতে পারে। মাঝের ভ্যালুগুলো ওই 1 করে ডিফারেন্স হবে, 1 করে ডিফারেন্স হবে। এইভাবে যেটাকে বার করা যেতে পারে। আমি এক্সাম্পল দিয়ে পরে বুঝিয়ে দিচ্ছি আরো। এরপরে চলে আসি জে জে কাপলিং। এই আগের কাপলিং স্কিমটা থেকে এই জে জে কাপলিং এ একটু পার্থক্য আছে। একটু কিরকম পার্থক্য? আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম যে টোটাল অ্যাটমের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো আমরা ভেক্টোরিক্যাল অ্যাডিশন করে পেয়েছিলাম। এক্ষেত্রে সেরকম হচ্ছে না। এক্ষেত্রে ইলেকট্রন টু ইলেকট্রন কাপলিং কম। ইলেকট্রন টু ইলেকট্রন মানে পাশের ইলেকট্রনের সঙ্গে তার অ্যাডজাসেন্ট ইলেকট্রন গুলোর যে ইন্টারাকশন সেটা কম। ইন্টারাকশন কম হওয়ার ফলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের মানে ফার্স্ট ইলেকট্রন যদি হয় তার L1 তার S1 তৈরি করে একটা ইলেকট্রনের ক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম J তৈরি করবে। এই যে এখানটা কি হয়েছে, L1 ফার্স্ট ইলেকট্রনের আর S1 মানে সেকেন্ড ইলেকট্রনের দিয়ে তার নিজেরই একটা J তৈরি হয়েছে, নিজের একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে। এই একই রকম ভাবে দ্বিতীয়টারও একটা J2 তৈরি হবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে, তৃতীয়টা তৈরি হবে। এরকম ভাবে মাল্টি ইলেকট্রন গুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল J1 J2 J3 এরকম ভাবে তৈরি হয়ে যাবে। এবং টোটাল অ্যাটমেরটা কিভাবে পাবো? টোটাল অ্যাটমেরটা পাবো ওই ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেগুলো অ্যাড করার পরে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম J পাবো। এবং এখানে এখানে দেখানো হচ্ছে J ইকুয়াল টু রুট ওভার J ইন্টু J প্লাস 1 এইচ কাট। একটা কনফিউজিং ব্যাপার হচ্ছে এই যে রুট ওভারের মধ্যে যে যেটা দেখা যাচ্ছে এই সমান চিহ্নের বাঁ দিকেও কিন্তু সেম যে দেখা যাচ্ছে একটা ভেক্টর উপরে সাইন দেওয়া হয়েছে। এই ভেক্টরটা অনেক সময় দেওয়াও হয়, অনেক সময় দেওয়া হয় না। কিন্তু তাহলে লোকে তো কনফিউজড হয়ে যাবে, স্টুডেন্টরা কনফিউজড হবে যে বাঁ দিকের যে সঙ্গে ডান দিকের এইরকম রুট ওভার J ইন্টু J প্লাস 1 ইন্টু এইচ কাট এই রিলেশন কি করে হোল্ড করছে এখানটায়। অ্যাকচুয়ালি ওই RHS এ রাইট হ্যান্ড সাইডে যে যেটা রয়েছে সেইটা কোয়ান্টাম নাম্বার। এখানে এই যেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, আর এই লেফট সাইডে যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে একটা অ্যাঙ্গুলার ডান দিকেরটা RHS-টা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর বাঁ দিকে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই অ্যাটমের ক্ষেত্রে। এখানে এইচ কাট একটা ইউনিট, সেই এইচ কাটটা এখানে দেওয়া হয়েছে। তাহলে এরকম রুট ওভারের মধ্যে দেওয়া মানেই সেটা বুঝে নিতে হবে আমাদের কোয়ান্টাম নাম্বার বলতে চেয়েছিলেন। তাহলে বাঁ দিকের যে লেফট সাইডে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ডান দিকের যে রুট ওভারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। যাই হোক, তাহলে যে যে কাপলিং এ আমরা কিন্তু অ্যাটম গুলোর সব এল গুলো যোগ করছি না, বা অ্যাটম গুলোর সব ইলেকট্রন গুলো সব এল গুলো একসঙ্গে অ্যাড করছি না, বা ইলেকট্রন গুলো সব স্পিন গুলো আগে থেকে যোগ করছি না। ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের যে J1 J2 J3 এগুলো তৈরি হচ্ছে, তারপরে এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো অ্যাডিশনের পরে, ভেক্টর অ্যাডিশনের পরে টোটাল অ্যাটমের যেটা এখানে তৈরি হয়েছে। এই স্কিমটা প্রিভিয়াস যে এলস কাপলিং স্কিম যেটা বলেছিলাম সেটার সঙ্গে একটু এই জন্য ডিফারেন্স। এর আগেরটা কি বলেছিলাম যে সমস্ত ইলেকট্রন গুলোর এল গুলো অ্যাডিশন হয়ে গিয়ে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি করবে, সমস্ত স্পিন গুলো ইলেকট্রনের স্পিন গুলো যোগ হয়ে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি করবে, তারপরে এল আর এস কাপলিং করে জি তৈরি করবে। সেই জন্য এটার নাম হয়েছে এলএস কাপলিং।
আর এখানে দেখা গেল যে যেগুলো যোগ হয়ে যে তৈরি হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে জেজে কাপলিং। এই জেজে কাপলিংটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সাইটেড স্টেট বা হেভি অ্যাটমস এর ক্ষেত্রে হয়ে থাকে, এগুলো হয়ে থাকে। কিন্তু যেগুলো বড় অ্যাটম বা যেগুলো ক্ষেত্রে প্রচুর ইলেকট্রন থাকে, সেখানে এলএস কাপলিং এবং জেজে কাপলিং দুটোই একসঙ্গে হয়, এবং কাপলিং স্কিম গুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। সেজন্য কমপ্লিকেটেড স্কিম হওয়ার জন্য হেভিয়ার অ্যাটমস গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই থিওরি আর এক্সপেরিমেন্টের মধ্যে মিল থাকে না। কিন্তু লাইট অ্যাটম গুলো যেগুলো অনেক হালকা, অনেক ইলেকট্রন কম, ইলেকট্রন সংখ্যা যাদের কম, সেগুলোর ক্ষেত্রে থিওরি আর এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনেকটা মিলে যায়, এবং এক্সপেরিমেন্টাল এগ্রিমেন্ট অনেক ভালো থিওরিটিক্যাল এর সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সেই এক্সাম্পলটা ডান দিকে রাইট সাইডে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পলটায় কি হয়েছে, এখানে একটা এল আছে, এল ইকুয়াল টু 1 আর এস ইকুয়াল টু হাফ দেওয়া হয়েছে। এই স্মল এল ইকুয়াল টু 1 আর স্মল এল ইকুয়াল টু হাফ। এখানে একটা কথা বলে রাখি, এই ক্যাপিটাল এল কিন্তু ভেক্টর দেওয়া হয়েছে, উপরে ক্যাপিটাল এস ভেক্টর দেওয়া হয়েছে। তার মানে এই স্মল এলটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, আর ক্যাপিটাল এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই স্মল এসটা স্পিন কোয়ান্টাম নাম্বার, আর ক্যাপিটাল এসটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই উপরে একটা অ্যাডিশন করে, মানে ভেক্টোরিক্যাল অ্যাডিশনের ফলে একটা জে পাওয়া গেছে। তাহলে এই 1 আর হাফ, এই দুটো যদি একদম প্যারালাল থাকে, এখানে একটু অ্যাঙ্গেলে দেখানো হয়েছে, যদি প্যারালাল থাকে তো তাহলেই কিন্তু এই 3/2 রেজাল্টটা আসতে পারে। তাহলে জে ইকুয়াল টু 3/2 কখন হবে, যদি এল আর হাফ সেম ডিরেকশনে থাকে। এল ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু হাফ, এরা সেম ডাইরেকশনে থাকে, তাহলেই একমাত্র 3/2 সম্ভব। কিন্তু এই 1 আর হাফ, এই দুটোর ভেক্টোরিক্যাল অ্যাডিশনের ক্ষেত্রে আরেকটা টার্মও আসতে পারে 3/2 ছাড়া, সেটা হচ্ছে 1 মাইনাস হাফ। 1 মাইনাস হাফ কত? নর্মাল হাফ। তাহলে শুধুমাত্র হাফও আসতে পারে। সেক্ষেত্রে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এরা নিজেদের মধ্যে অ্যান্টি প্যারালাল রিলেশন মেনে চললে তাহলে জে ইকুয়াল টু হাফ হতে পারে। তাহলে এখানে এল ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু হাফের জন্য যে দুটো রেজাল্ট হবে, এটা 3/2 আর এটা হচ্ছে হাফ। এবার চলে আসি থার্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট মানে এম জে। এম জে কি হতে পারে? জে এর ভ্যালু যদি 3/2 হয়, তাহলে এম জে, এখানে রাইট সাইডে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, সেখানে দেখতে পাচ্ছ 3/2 হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, অর্থাৎ এখানে চারটে ভ্যালু হলো। চারটে ভ্যালু, তুমি কটা ভ্যালু সেটা কি করে বুঝবে? মাল্টিপ্লিসিটি বলে একটা ফ্যাক্টর আছে, সেটা দিয়ে তুমি ওই যে যেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে 3/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 তার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 3/2 ইন্টু 2 মাল্টিপ্লাইড বাই সরি প্লাস 1, তাহলে 3/2 2j প্লাস 1, এই এতগুলো এম জের ভ্যালু হবে। তাহলে এতে এতগুলো তো ভ্যালু পাওয়া গেল, সেটাকে বলে মাল্টিপ্লিসিটি। এছাড়াও এম জের যে ভ্যালুগুলো হবে, সেটা হচ্ছে প্লাস জে থেকে মাইনাস জে পর্যন্ত, এবং ডিফারেন্সটা কত হবে? 1 করে ডিফারেন্স হবে। তাহলে প্লাস জে মানে 3/2, মাইনাস জে মানে কত? মাইনাস 3/2। আর এর মাঝের ভ্যালুগুলো কত হবে? 3/2 থেকে যদি 1 কমিয়ে দাও তাহলে হাফ হবে, তার থেকে যদি 1 কমিয়ে দাও তাহলে মাইনাস হাফ হবে, তার থেকে যদি আরো 1 কমিয়ে দাও তাহলে মাইনাস 3/2 হবে। ফর এক্সাম্পল জে ইকুয়াল টু ধরো 4, তাহলে কি হতে পারে? এম জে কত হতে পারে? থার্ড কম্পোনেন্ট অফ জে কত হতে পারে? থার্ড কম্পোনেন্ট অফ জে হতে পারে, এম জি হতে পারে যদি 3 হয়, জে ইকুয়াল টু যদি 3 হয় বা 4 হয়, 4 হলে +4 থেকে -4 পর্যন্ত হবে, 3 হলে এম জি এর ভ্যালু -3 থেকে +3 পর্যন্ত হবে, এবং তাদের স্টেপ বাই স্টেপ 1 করে বাড়াতে হবে। এখানে ডান দিকে রাইট সাইডে নিচে একটা এক্সাম্পল দিয়েছে জে ইকুয়াল টু হাফ, তাহলে এম জি কত হবে থার্ড কম্পোনেন্টটা? +হাফ থেকে -হাফ পর্যন্ত। কিন্তু এর মাঝে অন্য কোনো ভ্যালু বা জিরো কিছু আসবে না, কারণ এই হাফ আর
প্লাস আপ আর মাইনাস আপের মধ্যে ডিফারেন্সটা 1। একই রকম ভাবে আমরা যে কাপলিংটা করতে পারি। আচ্ছা, এবার এই যে লেফট সাইডে যে ফিগারটা এখানে, ডায়াগ্রামটা এখানে আঁকা রয়েছে, সেটা একটু বোঝার চেষ্টা করছি আমরা। আমাদের সব থেকে নিচে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে এস, তার একটু উপরে এল আঁকা আছে এবং একটা জে অ্যাক্সিস এখানে বানানো হয়েছে। এই এস আর এই এল যোগ করে কিন্তু জে পাওয়া যায়, উপরে সেটা লেখা রয়েছে। এই এল এবং এস দুটো জের সঙ্গে আলাদা অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ এস আর এল এদের অ্যাঙ্গেল আলাদা হতেই পারে, আবার নাও হতে পারে। যদি সেম অ্যাঙ্গেল করে থাকে এস আর এল, তাহলে এই লাইনের ওপরই পড়ে যেত এস, এই এল এর লাইনের ওপরে এস পড়ে যেত। যাই হোক, এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা যে তৈরি হচ্ছে তাকে অ্যাক্সিস করে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস, এই দুটোই প্রিসিস করে এবং ঘুরতে থাকে। এবং ঘুরলে সেটা একটা কোনিক্যাল শেপের উপর দিয়ে, একটা কোনিক্যাল শেপের জিনিস পাওয়া যাবে, এবং একটা কোণের উপর দিয়ে এস আর এল কিন্তু ঘুরতে পারবে। এইটা হচ্ছে প্রিসিশন। যেরকম এস আর এল এই দুটোই জে কে অ্যাক্সিস করে প্রিসিস করছে, একই রকম ভাবে আবার এই যে জেটা, যে অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা আবার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বি অর্থাৎ বি কে অ্যাক্সিস করে জেটা প্রিসিস করতে থাকবে। সুতরাং এই যে ডায়াগ্রামটা এটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। এমনি তো এস আর এল এই দুটো জে কে প্রিসিস করছে, আবার জে নিজে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্সিস করে প্রিসিস করতে থাকবে। আমরা সেই ছবিটাই এখানে আসি। এই যে এখানে দেখা যাচ্ছে যে এলটা জে কে প্রিসিস করছে, এসটাও জে কে প্রিসিস করছে, এবং এই জেটা ম্যাগনেটিক ফিল্ড বি কে প্রিসিস করছে। একটু ভালো ফিগার আমরা পরে দেখতে পারবো। এই যে এখানে প্রিসিস করার কারণ কি? ম্যাগনেটিক টর্ক। কারণ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে একটা টর্ক অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু মিউ ক্রস বি। মিউ মানে ম্যাগনেটিক মোমেন্ট মাল্টিপ্লাইড বাই বি, মাল্টিপ্লাইড মানে ক্রস প্রোডাক্ট এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো এসটা প্রথমে জে কে অ্যাক্সিস করে প্রিসিস করছে, একই রকম ভাবে এলটা প্রিসিস করছে সেম জে কে অ্যাক্সিস করে, কিন্তু যে আবার ম্যাগনেটিক ফিল্ড জেডের দিকে অ্যাপ্লাই করা হয়েছে, এই জেডের দিকে ম্যাগনেটিক ফিল্ড ধরে নেয় কনভেনশনালি, এই জেড কে অ্যাক্সিস করে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্সিস করে এখানে প্রিসিস করছে। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে অ্যাপ্লাই করা হয়েছে? অবভিয়াসলি জেডের দিকে অ্যাপ্লাই করা হয়েছে। আর নিচের এই ফিগারটা, এটা বোঝা খুব সহজ, কারণ এই এস এর উল্টো দিকে কি থাকবে? মিউ এস। কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার মোমেন্টামের উল্টো দিকে থাকবে ম্যাগনেটিক মোমেন্ট। যেহেতু ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হয়, সুতরাং এর ডাইরেকশন ঠিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ম্যাগনেটিক মোমেন্ট এই দুটো উল্টো নিজেদের দিকে, নিজেদের ডাইরেকশন একদম অপোজিটলি ডাইরেক্টেড হয়। এবার দেখো মিউ বেলটা, এটা এল যেদিকে প্রিসিস করছে ঠিক তার উল্টো ভাবে প্রিসিস করবে এটা, এবং নিচের দিকে যে মিউ যে আছে সেটাও জে ঠিক উল্টো দিকে। এই যে জের একদম 180 ডিগ্রি নিচের দিকে কিন্তু মিউ জে আঁকা আছে। তাহলে এরকম ভাবে প্রিসিশনটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মোমেন্টটা করে, এবং ম্যাগনেটিক মোমেন্টটা করতে হলে তার উল্টো দিকে তো এল জে এস এগুলো থাকবে, এগুলোকে প্রিসিস করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে লার্মার প্রিসিশন।
আচ্ছা, এইবার তোমাদের কোশ্চেন নাম্বার 2টা অবজার্ভ করো তোমরা। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জে when L equal to capital L equal to 2 and capital S equal to 3 half। তোমরা এই ক্যাপিটাল L equal to 2 আর S equal to 3 half এর জন্য জে এর ভ্যালুগুলো ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে আমাকে চ্যাট বক্সে লিখে পাঠাও যে L equal to 2 আর S equal to 3 half এর জন্য কত হতে পারে জে এর ভ্যালু। আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আমি আবার বলে দিচ্ছি তোমাদের। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ জে when L equal to 2 and S equal to 3 half। সহেলি বলছে হ্যাঁ ওকে, সহেলি ঠিক লিখেছে, সত্যব্রত সত্যব্রত ভুল লিখেছে। আমি এম জে এর ভ্যালু বার করতে বলিনি, আমি শুধু জে এর ভ্যালু বার করতে বলেছি। স্বাগতা, হ্যালো। রাকেশ ওকে, তো সব ঠিক লিখেছে। তৃষা ওকে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা দেখেছিলাম যে এল ইকুয়াল টু 2 আর এস ইকুয়াল টু 3/2, তাহলে জে কত হবে? তাহলে আমরা যে 2 আর 3/2 এই দুটোর ভেক্টরিক্যাল অ্যাডিশন করব। প্রথমত এটা 2 প্লাস 3/2 থেকে কমতে কমতে 2 মাইনাস 3/2 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এইটা হতে পারে। তাহলে মাঝের ভ্যালুগুলো কত হবে? মাঝের ভ্যালুগুলো 1 করে কমবে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে এটা 7/2 আর লাস্টে এটা হচ্ছে হাফ। তাহলে 7/2 থেকে যদি 1 কমাও তাহলে 5/2, তারপরে একটা 3/2, তারপর একটা হচ্ছে হাফ। তাহলে জে এর ভ্যালু কিন্তু এখানে 4 রকমের হলো। এবার এমজে আমি বার করতে এখানে দিইনি, কিন্তু এমজেটাও বলে রাখি, যদি পার্টিকুলার তুমি জে এর ভ্যালুর জন্য অর্থাৎ জে ইকুয়াল টু 7/2 এর জন্য তুমি এমজে এর ভ্যালু দেখো, তাহলে এমজে ইকুয়াল টু -7/2 -5/2 ডট 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 এরকম করে, মানে -3/2 হাফ, তারপরে প্লাস হাফ, তারপরে 3/2 5/2 7/2, এটা হচ্ছে এমজে হবে। যদি জে ইকুয়াল টু 3/2 হয় তাহলে এমজে কত হবে? ওই একই রকম ভাবে -3/2 থেকে +3/2 পর্যন্ত হবে, প্লাস আর 3/2। এই তাহলে এই হচ্ছে জে। তাহলে এমজে এর ভ্যালু -জে থেকে +জে পর্যন্ত হবে। এটা খুব ইজি, হ্যাঁ, এটা বুঝতে কোনো সমস্যা হবে না আমাদের। নেক্সট আমরা আবার চলে যাচ্ছি। আমরা জিম্যান এফেক্টে ছিলাম, নর্মাল অ্যানোমালাস জিম্যান এফেক্ট। ভেক্টর রেডম মডেল আমরা কিছুটা পড়লাম। দেখো এই যে এম যেটা আসে বা এমএলটা কখন আসবে, এটা হচ্ছে থার্ড কম্পোনেন্ট। তো থার্ড কম্পোনেন্টটা তখনই আসতে পারে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তবে কিন্তু থার্ড কম্পোনেন্ট আসতে পারে। তাহলে এম যে বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা আসছে কিন্তু আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাগনেটিক। অ্যাপ্লাই না করলে ওইটা ওই কনসেপ্টটা আসার কথা নয়। এই অ্যানোমালাস আর নর্মাল জিএমএন এফেক্টের কিছু ডিফারেন্স এখানে আমি লিখেছি। বলছি যে নর্মাল জিএমএন এফেক্টটা হয় ইন্টারাকশন বিটুইন ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। এই দুটোর মধ্যে ইন্টারাকশনের জন্য নর্মাল জিএমএন এফেক্ট হতে পারে। কিন্তু ইন্টারাকশন বিটুইন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা যখন হয় তখন কিন্তু অ্যানোমালাস জিএমএন এফেক্ট হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা শুধুমাত্র অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে যখন ইয়ে করে, ইন্টারাক্ট করে, শুধুমাত্র অরবিটালের সঙ্গে যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাক্ট করে, তখন নর্মাল জিম্যান এফেক্ট হয়। আর অ্যানোমালাস জিম্যান এফেক্ট কখন হচ্ছে? যখন টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাক্ট করে, তখন অ্যানোমালাস জিম্যান এফেক্ট হয়। দেখা গেল কোন একটা অ্যাটমের ক্ষেত্রে
টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হয়ে গেল, সেক্ষেত্রে তো শুধু অরবিটালই থাকবে, সেক্ষেত্রে নর্মাল জিওম্যান এফেক্ট হবে। সুতরাং নর্মাল জিওম্যান এফেক্ট অবজার্ভ করা যায় অবজার্ভ অ্যাট জিরো ইলেকট্রন স্পিন স্টেট। তাহলে কোন একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখা গেল যে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইভেন, জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে স্পিন টোটাল স্পিনটা কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা আছে, বেশ আছে, যদি সে এক্সাইটেড স্টেটে না থাকে। আর ইলেকট্রন স্পিন যদি থাকে সেক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে এবং তার ইন্টারাকশন হবে, এবং যে এফেক্টটা হবে সেটা হচ্ছে অ্যানোমালাস জিওম্যান এফেক্ট। এখানে বলছে যে ওয়ান স্পেকট্রাল লাইন ইজ স্প্লিট ইনটু এ ট্রিপলেট। ট্রিপলেট বলতে এখানে দুই রকমের হতে পারে। ট্রিপলেট মানে তিনটে অথবা দুটোও কিন্তু হতে পারে, আমি পরে আসছি এই ব্যাপারটাই। কিন্তু নর্মাল জিওম্যান এফেক্ট যেরকম দুটো অথবা তিনটেতে ভেঙে যাচ্ছে, অ্যানোমালাস জিওম্যান এফেক্ট কিন্তু চারটে, ছটা বা তার বেশি স্পেকট্রাল লাইনে অরিজিনাল লাইনটা ভেঙে যায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে। এখানে বলা হচ্ছে যে নর্মাল জিওম্যান এফেক্টটা কিসের জন্য হয়? অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টামের জন্য। আর লাস্ট যে এটা বলা হচ্ছে অ্যানোমালাসের ক্ষেত্রে, সেটা বলছে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট, মানে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট এটা থাকার জন্য এবং অরবিটালটা তার সঙ্গে থাকার জন্য অ্যানোমালাস জিওম্যান এফেক্টটা হয়। তাহলে অ্যাজ এ হোল যেটা বোঝা গেল সেটা হচ্ছে অ্যানোমালাস জিওম্যান এফেক্টটা হতে গেলে স্পিনের কনসেপ্ট বা স্পিনের কন্ট্রিবিউশন দরকার, যেখানে স্পিনের কন্ট্রিবিউশন যদি জিরো থাকে তাহলে নর্মাল জিওম্যান এফেক্ট হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড প্রথমে অফ করে দেওয়া হয়েছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লিকেশন করা হয়। সোডিয়ামের ক্ষেত্রে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তাদের থেকে যে এক্সাইটেড স্টেট থেকে যখন লোয়ার স্টেটে নেমে আসে তারা, তখন কিছু সেখান থেকে লাইন বার হয়, কিছু ফোটন বার হয়। সেই ফোটনের ফ্রিকোয়েন্সি এখানে একরকম দেখানো হচ্ছে, একটা হোয়াইট লাইন মানে একটা রকমের ফ্রিকোয়েন্সি। এখানে সোডিয়াম ডি লাইন D1 আর D2, ডান দিকে রাইট সাইডে এটা D2, লেফট সাইডে এটা D1, এই দুই ধরনের লাইন পাওয়া যায়, এটা আমি ডিটেলসে আসছি পরে। তাহলে দুটো লাইন অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড অফ করে রাখলে পাওয়া যায়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যে সুইচ অন করা হয়, নিচের যে প্যানেলটা, বটম প্যানেল গুলো সবই ম্যাগনেটিক ফিল্ড সুইচ অন করার ফলে এই একটা লাইনই এখানে হাইড্রোজেন অ্যাটমের তিনটে লাইন হয়ে যাচ্ছে, যেটা অ্যানোমালাস জিওম্যান এফেক্টে বলা হচ্ছিল। অর্থাৎ একটা লাইন কটা লাইনে হয়ে যাচ্ছে? তিনটে লাইনে ভাগ হচ্ছে। আর সোডিয়ামের যে D1 লাইন যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে যে চারটে লাইনে স্প্লিট আপ হয়ে যাচ্ছে, এখানটায় চারটে লাইনে স্প্লিট আপ হচ্ছে। এবং মাঝের যে লাইনটা যে সোজাসুজি আছে তার দুই পাশে কিন্তু সিমেট্রিক্যালি এই লাইনগুলো স্পেসড, অর্থাৎ এই দিকে ফ্রিকোয়েন্সি প্লট করা হয়েছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস টুয়ার্ড হরাইজন্টাল অ্যাক্সিসের দিকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা প্লট করা হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে যে এই অরিজিনাল লাইনটা যদি সোজাসুজি দেখা যায় তাহলে এটা মাঝেই থাকবে, একদম মিডিলেই থাকবে। এটার ক্ষেত্রেও তাই, যে অরিজিনাল লাইনের বাঁ দিকে অর্থাৎ কম ফ্রিকোয়েন্সির কিছু লাইন আছে, তিনটে লাইন আছে, এবং অরিজিনাল লাইনের বেশি ফ্রিকোয়েন্সি আরো তিনটে লাইন আছে। মোট ছটা লাইনে কিন্তু সোডিয়াম D2 লাইন ভেঙে যাচ্ছে। তাহলে D1 লাইন চারটে আর D2 লাইন ছটা লাইনে ভেঙে যাচ্ছে ডিউ টু ইন্টারাকশন উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটাকে বলা হচ্ছে অ্যানোমালাস জিওম্যান এফেক্ট। এখানে একই ব্যাপার, যে উইদাউট ম্যাগনেটিক ফিল্ডে D1টা আর D2 দুটো লাইন মাত্র দেখা যায় ম্যাগনেটিক ফিল্ড না থাকলে। যেই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লিকেশন করা হলো, D1 এর মধ্যেই কাছাকাছি চারটে লাইন পাওয়া গেল, আর D2 এর মধ্যে ছটা লাইন পাওয়া গেল। এবং তাদের ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, D1 আর D2 ফ্রিকোয়েন্সি দেখো দেওয়া আছে 5896, 5889, মানে মোটামুটি 6 অথবা 7 অ্যাংস্ট্রমের ডিফারেন্স আছে, খুব কম ডিফারেন্স।
আচ্ছা, এইবার D1 D2 লাইনের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে D1 D2 লাইন অ্যাকচুয়ালি কি। আমরা উদাহরণের জন্য, এক্সাম্পলের জন্য সোডিয়ামকে টার্গেট করব, কারণ সোডিয়ামটা কম, ইলেকট্রনের সংখ্যাটা কম, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে অ্যাটমের মধ্যে, সোডিয়ামের মধ্যে 11। তাহলে সোডিয়াম ডি লাইন আমরা এগুলোকে দেখব, সোডিয়াম লাইনগুলো Z ইকুয়াল টু 11। তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কিরকম হবে তোমরা একবার জানাও, যে বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। রাকেশ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। Z ইকুয়াল টু 11, ইলেকট্রন কনফিগারেশন দেখো, ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6 ps1। দেখো 11টা হলো কিনা, 2 2 4 6 10 আর একে 11। তাহলে লাস্ট অড আনপেয়ার্ড ইলেকট্রনটা কোথায় পড়ে আছে? 3 এর এসে, 3 এর এসে পড়ে আছে। 3 এর এসে পড়ে থাকার মানে হচ্ছে এই এসটা কত? এস মানে হচ্ছে, আমরা জানি এস মানে হচ্ছে L ইকুয়াল টু 0। এখানে একটা মাত্র ইলেকট্রন আছে, আর তার আগের ইলেকট্রন গুলো কি করবে? পেয়ার্ড আপ হয়ে বসে থাকবে। যেহেতু এখানে ইভেন নাম্বারে সব আছে, তাহলে প্যারালাল অ্যান্টি প্যারালাল পেয়ার আপ হিসাবে এটা থেকে যাবে, L ইকুয়াল টু 0। আর স্পিন কত? ওই ইলেকট্রনটার পার্টিকুলার ইলেকট্রন লাস্ট অড আনপেয়ার্ড এর স্পিন কত? হাফ। সেক্ষেত্রে স্পিন হাফ যদি হয়, তাহলে জে এর ভ্যালু কত হতে পারে? 0 আর হাফ তোমাকে ভেক্টরিক্যাল অ্যাডিশন করতে হবে। তাহলে হাফ প্লাস 0 থেকে হাফ মাইনাস 0 পর্যন্ত ভ্যারি করবে, দুটোই হচ্ছে হাফ। তাহলে জে ইকুয়াল টু হাফ ছাড়া অন্য কিছু হবে না। এই দুটোর থেকে যে জেনারেট করে সেটা হচ্ছে জে ইকুয়াল টু হাফ। অপরপক্ষে যদি এই সোডিয়াম ডি লাইন থেকে কোনো লাইন পেতে চাও, কোনো রেডিয়েশন পেতে চাও, তাহলে এটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে সোডিয়ামকে। যদি এক্সাইটেড স্টেটে সোডিয়ামকে নিয়ে যাওয়া যায়, ওর যে ফার্স্ট এক্সাইটেড স্টেট থাকে সেটা হচ্ছে 3p। এই 3p তে কোনো ইলেকট্রন নেই। যদি তুমি এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এখান থেকে এখানে আর থাকবে না, এই 3p 1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 0। অর্থাৎ এই ইলেকট্রনটাই চলে গেছে নেক্সট স্টেটে। এটাকে বলা হচ্ছে এক্সাইটেড স্টেট অফ সোডিয়াম। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 3s এ কোনো ইলেকট্রন নেই, কিন্তু 3p তে সেই ইলেকট্রনটাই ট্রান্সফার হয়েছে। তাহলে এই যে স্টেটটা, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, GND স্টেট। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটটা কি হচ্ছে? এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে দেখো L ইকুয়াল টু পি স্টেট মানে L ইকুয়াল টু 1, SPDF। তুমি 0 1 2 3 এরকম ভাবে যাবে, S মানে 0, P মানে 1, D মানে 2, এরকম চলতে থাকে। স্পিন তো ইলেকট্রনের সিঙ্গেল ইলেকট্রনের হাফই হয়, সেক্ষেত্রে J ইকুয়াল টু কত হবে? J ইকুয়াল টু এখানে কিন্তু দুই রকমের হবে। একটা যোগ করে পাওয়া যাবে 3 এর 2, আর একটা মাইনাস করে পাওয়া যাবে, সেটা হচ্ছে হাফ। তাহলে যেটা হয়ে যাবে দুই রকমের, 3 হাফ আর হাফ। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট।
তাহলে এক্সাইটেড স্টেটে জে এর ভ্যালু দুই রকমের, আর ডাউন স্টেটে জে এর ভ্যালু এক রকমের। এবার ইলেকট্রন যখন ব্যাক করবে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে যখন ব্যাক করবে, তখন আমরা কোয়ান্টাম মেকানিক্যালি বুঝতে পারছি যে ইলেকট্রন ব্যাক করা মানে এই 3/2 থেকে যে হাফ হয়ে যাবে, অথবা এই হাফ থেকে এই হাফ, এটা হতে পারে। তাহলে যে ব্যাক করলে কিন্তু ইলেকট্রন ব্যাক করলে কিন্তু তার জে এর ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার স্পেকট্রোস্কোপিক নোটেশনের কথা বলি। নোটেশন, স্পেকট্রোস্কোপিক নোটেশনটা কিভাবে লেখা হয়? 2s + 1 l j, এরকম ভাবে লেখা হয়। 2s + 1 l এইভাবে লেখা হচ্ছে স্পেকট্রোস্কোপিক নোটেশন। কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে উপরের এই 2s + 1 এটাকে মাল্টিপ্লিসিটি বলে, আর এলটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর নিচে লিখে রাখা হয় জে, অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এইভাবে যদি আমরা নোটেশনটা লিখি, তাহলে সেটা কত হবে? সেটা হয়ে যাবে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে 2s + 1 মানে এখানে হাফ বসিয়ে দাও, দেখো 2s + 1 = 2 হবে, 2। আর এল মানে কত? এখানে এল এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু এখানে এস ইলেকট্রন, সুতরাং এল = 0 মানে এস ইলেকট্রন, এই এল এর জায়গায় লেখা হবে এস। আর জে এর ভ্যালু কত? এখানে আছে হাফ। তাহলে এইভাবে লিখলেই লোকে বুঝে নেবে যে এল এর ভ্যালু 0, জে এর ভ্যালু হাফ, এবং 2s + 1 = 2 মানে s = হাফ। এইভাবে স্পেকট্রোস্কোপিক নোটেশনে সংক্ষেপে শর্ট হ্যান্ডে কিন্তু লেখা যায়, খুব সহজে এইভাবে লেখা যায়। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও অনেক সময় লেখা চল আছে, সেটা হচ্ছে এই যে 3 সংখ্যাটা এর সামনে অনেক সময় লিখে দেওয়া হয়, অনেক সময় লেখাও হয় না, কারণ এই ট্রানজিশনের ক্ষেত্রে এই 3টা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য এটা অনেক সময় লেখা হয়। এবার মনে মনে চিন্তা করো যে এখানে যে এক্সাইটেড স্টেট আছে তার স্টেট গুলো কি হতে পারে। তোমরা খাতায় করো, আমি লিখে দিচ্ছি যে স্টেট গুলো কি হতে পারে, মিলিয়ে নেবে। খাতায় লিখে ফেলো তোমরা। এক্সাইটেড স্টেটটা কি হতে পারে? প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজ ইউজুয়াল লিখলাম। আচ্ছা, এখানে এল এর ভ্যালু কত আছে? 1, তার মানে পি ইলেকট্রন 1, পি ইলেকট্রনকে এল এর ভ্যালু আমরা পি লিখছি। আর উপরে 2s + 1, এটা তো অবভিয়াসলি 2 হবে উপরে, আর নিচে জে এর ভ্যালুটা কিন্তু 3/2 হবে। এটা যেহেতু দুই রকমের জে ভ্যালু আছে, সুতরাং এখানে দুটো স্পেকট্রোস্কোপিক টার্মস জেনারেট করবে, পি ইলেকট্রনের ক্ষেত্রে পি এবং এখানে হাফ। তাহলে এক্সাইটেড স্টেট দুটো হলো 2p 3/2 আর 2p হাফ। গ্রাউন্ড স্টেট হলো 2s হাফ। ইলেকট্রন এখান থেকে এখানে ব্যাক করা মানে, ইলেকট্রন ব্যাক করা মানে কি হতে পারে? ইলেকট্রন আবার হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার গ্রাউন্ড স্টেটে যদি চলে আসে, তার মানে হচ্ছে আইদার এই 3p হাফ থেকে 3s হাফে চলে আসবে, অথবা 3p হাফ থেকে s হাফে কিন্তু চলে আসবে। অর্থাৎ এই p হাফ থেকে s হাফে আসতে পারে, অথবা p 3/2 থেকে
এস হাফে আসতে পারে। হ্যাঁ, তাহলে এই দুটো লাইন এখানে পাওয়া যাবে। একটাকে বলা হচ্ছে D1 লাইন, একটাকে বলা হচ্ছে D2 লাইন। এইটার থেকে এটা যদি আসে, এই স্টেট থেকে যদি এই স্টেটে আসে, এটাকে বলা হবে D1 লাইন, আর এইটাকে বলা হবে D2 লাইন, সোডিয়াম D2 লাইন। তাহলে ফার্স্টলি আমরা দুটো এখানে সোডিয়াম D1 আর D2 লাইন পাবো, এবং 5896 অ্যাংস্ট্রম আর 5890 অ্যাংস্ট্রম এইরকম অর্ডারের এটা পাওয়া যায়। তাহলে এই ট্রানজিশনের ফলে এটা পাওয়া যাবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখন থেকে কিন্তু এই স্পেকট্রোস্কোপিক নোটেশন এইটা আমরা ইউজ করব। এটা হচ্ছে স্পেকট্রাল টার্মস বলে বা নোটেশন বলে, এই নোটেশনটা আমরা ইউজ করব এই জিনিসটা। এবার দেখো সোডিয়াম D1 লাইন, Na D1, এটা কত বলা হচ্ছে 2p হাফ, আর নিচের স্টেটটা গ্রাউন্ড স্টেটটা বলা হচ্ছে 2s হাফ, 2s হাফ। এখান থেকে যদি অ্যাটম বা ইলেকট্রন নামে তাহলে সেটা হচ্ছে D1 লাইন নামে পরিচিত। এটা কখন? যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড 0 বা সুইচ অফ। যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে তখন এটা স্প্লিটিং হবে, এটা স্প্লিটিং হবে, আর এটাও কিন্তু স্প্লিটিং হবে। স্প্লিটিং হবে কি করে, কেন হবে? যদি ম্যাগনেটিক ফিল্ড নন জিরো হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে এটা স্প্লিটিং হয়ে গেল। তো এখানে আমি দুটো দাগই কেন আঁকলাম? কারণ এখানে জে এর ভ্যালু হচ্ছে হাফ, আর আমরা লিখবো এম জে। এখানে এম জে এর ভ্যালু কত কত হতে পারে? এম জে এর ভ্যালু এখানে প্লাস হাফ হবে, মাইনাস হাফ হবে, কারণ জে এর ভ্যালু হাফ। আবার এখানে জে এর ভ্যালু হাফ, সুতরাং এখানে প্লাস হাফ হবে, মাইনাস হাফ হবে। এটা হলো। এটার পরে ট্রানজিশন যখন হবে, অর্থাৎ হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে চলে আসবে, তখন কি হবে? হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে যখন আসবে তখন কি হতে পারে? আমি একটা ট্রানজিশন দেখাচ্ছি এখান থেকে এখানে। এখান থেকে ইনিশিয়ালি এমজে কত ছিল? মাইনাস হাফে, আর ফাইনালি এমজে কত হলো? প্লাস হাফ। তাহলে এমজে ডিফারেন্স কত হলো? এই লাইনটার ক্ষেত্রে এমজে যে ডিফারেন্স সেটা হয়ে গেল, আমরা এখানে ডেল্টা এমজে যদি বলি, ডেল্টা এমজে যদি লিখে দিই এর মধ্যে ট্রানজিশনের সময়, তাহলে মাইনাস হাফ থেকে এখানে চলে যাচ্ছে প্লাস হাফে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই, এমজে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে মাইনাস করলে এটা হবে -1, মাইনাস হাফ, -1। তাহলে আমরা দেখছি কি এমজে ডিফারেন্সটা কত আছে, এটা আমরা দেখছি। আবার যদি এরকম হয় যে একদম এক্সট্রিম থেকে এক্সট্রিম গেল, এটার ক্ষেত্রে এই ট্রানজিশনটার ক্ষেত্রে কত হবে? এমজি এর ভ্যালু কত হবে? ডেল্টা এমজি এর ভ্যালু কত হবে? এই ভ্যালুটার ক্ষেত্রে, এই ট্রানজিশনটার ক্ষেত্রে এমজি এর ভ্যালুটা হবে, এখান থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে +1। এটা হলো। আমরা যদি এরকম করি যে হাফ থেকে হাফে আসলো, হাফ ছিল হাফে চলে আসলো, তাহলে এটা ডেল্টা এমজি হবে 0। আমরা যদি এরকম করি কি হলো, এটা মাইনাস হাফ থেকে মাইনাস হাফে গেল, তাহলে ডেল্টা এমজি এর ভ্যালুটা কত হলো? ডেল্টা এমজি এর ভ্যালু হলো আবার 0।
তাহলে ডেল্টা এম জে এখানে দেখা গেল যে 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে। তাহলে এখানে একটা সিলেকশন রুল আছে, সেটা হচ্ছে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এম জে 0 আর প্লাস মাইনাস 1 ছাড়া অন্য কিছু হবে না। যদিও এখানে হওয়ার প্রভিশন নেই, কিন্তু অন্য কোনো এক্সাম্পলের ক্ষেত্রে যদি দেখা যায় যে ডেল্টা এম জে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আসছে বা তার বেশি আসছে, তাহলে সেগুলো কিন্তু ফরবিডেন ট্রানজিশন বলা হবে, অর্থাৎ সেই ট্রানজিশন দেখা যায় না, প্রবাবিলিটি নেই বললেই চলে এগুলোকে বলা হয় ফরবিডেন ট্রানজিশন। তাহলে ডেল্টা এম জে এর ডিফারেন্সটা হতে পারে কত, 0 হতে পারে, অথবা 1 প্লাস মাইনাস 1 হতে পারে, অন্য কোনো কিছু হবে না। আর ডেল্টা জে ডিফারেন্স কত হতে পারে, ডেল্টা জে এখানে ডেল্টা জে কত হলো, ডেল্টা জে ইকুয়াল টু 0 হলো, এই হাফ থেকে হাফ, এখানে হাফ ছিল হাফ হলো। এই ডেল্টা জেরও একটা সিলেকশন রুল আছে যে 0 আর প্লাস মাইনাস 1 ছাড়া অন্য কিছু ডিফারেন্স হয় না। তাহলে সিলেকশন রুল আমাদের মনে রাখতে হবে যে ডেল্টা এম জে আর ডেল্টা জে একই ধরনের সিলেকশন রুল মেনে চলে। আচ্ছা, এই যে লাইনগুলো পাওয়া গেল, সব থেকে বেশি এনার্জি গ্যাপ কোনটার ক্ষেত্রে আছে, এই ডান দিকে এক্সট্রিম রাইটটা আছে, সেই কারণে এটার ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি হবে। কারণ আমরা জানি যে এনার্জি ডিফারেন্স ডেল্টা ই এটা ইকুয়াল টু এইচ নিউ, এবং এখানে 4 ধরনের লাইনের ডিফারেন্স পাওয়া যাবে, কারণ 4 ধরনের গ্যাপ এখানে পাওয়া গেছে। এবং এগুলো পাই সিগমা লাইন বলে অভিহিত করা হয়, আমি পরে আবার দেখাচ্ছি তোমাদের কোনটাকে পাই সিগমা লাইন বলে, আমার স্লাইডে রাখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে যাই হোক, এই হচ্ছে ট্রানজিশন, এইভাবে এই এটা হতে পারে। D1 এর ট্রানজিশনটা আমি এখানে দেখালাম। একই রকম ভাবে V2 ট্রানজিশনও কিন্তু এখানে হতে পারে। দেখো এবার D2 ট্রানজিশনটা একটু দেখে D2 ট্রানজিশনের ক্ষেত্রে কি হবে, 2p, এখানে মানে একটু ভুল লিখেছি আমি, সরি, এটা D2 আমরা D1 করলাম, 2p হাফ আর 2p 3/2, 3/2 হলে D2 হয়, এই 3/2 থেকে হাফে আসলে D2 হয়, আর এখানে 2p হাফ থেকে 2s হাফে আসলে D1 হয়। তো সেক্ষেত্রে আমরা D2 লাইনটা এবার করব। D1 লাইনটা কটা ভাগে কটা স্প্লিট আপ হলো, এখানে কিন্তু নাম্বার অফ স্প্লিটিং ইকুয়াল টু 4, নাম্বার অফ স্প্লিটিং হচ্ছে 4, নাম্বার অফ স্প্লিটিং ইকুয়াল টু D2 লাইন, এটা 6টা ভাগে কিন্তু ভেঙে যাবে D2 লাইনটা। দেখো আমরা এবার সোডিয়াম D2 লাইনটা বলছি। সিলেকশন রুলটা একই রকম থাকবে, ওটার কোনো ডিফারেন্স হবে না। D2 লাইন কখন ট্রান্সফার হয়, 2p 3/2 থেকে যখন 2s হাফ হবে তখন তাকে D2 লাইন বলে। এটা হচ্ছে সোডিয়াম D2 লাইন। এটা কিন্তু এই লাইনটা কখন পাওয়া যাবে, যখন অ্যাকচুয়ালি তুমি ম্যাগনেটিক ফিল্ড না দিচ্ছ, B = 0। After application of the magnetic field, this state split up by কটা স্টেট হবে দেখি, এখানে আমরা mj লিখে দেবো, তাহলে বুঝতে পারবো কটা স্টেট এখানে চলে আসবে। mj লিখলে 3/2 হবে, এদিকে -3/2 হবে, একটা হাফ হবে, একটা মাইনাস হাফ হবে, তাহলে 4টে মোট স্প্লিটিং হচ্ছে, 4টে স্প্লিটিং এখানে হলো। আগাটা খুব একটা ভালো হয়নি, কম বেশি হয়ে গেল এখানটায়। আর এখানে একই রকম, এটা তো গ্রাউন্ড স্টেট, এটা ডিফারেন্স আগের মতোই, এটা হাফ হবে মাইনাস হাফ হবে। এইবার এই উপরের স্টেট থেকে নিচের স্টেটে অ্যাটম নামবে, নামার ফলে 6টা লাইন এখানে উৎপন্ন হবে। কিন্তু নামার সময় মনে রাখতে হবে যেন ডেল্টা এম যে ডিফারেন্স 0 আর প্লাস মাইনাস 1 বাদে অন্য কিছু না হয়ে যায়। আমি দেখা গেল যে 3/2 থেকে এই হাফে নামিয়ে দিয়েছি, তাহলে ডিফারেন্সটা কত হবে, 3/2 মাইনাস অফ হাফ,
তাহলে 3/2 থেকে হাফ মাইনাস হাফ বিয়োগ করলে হয়ে যায় 2। তাহলে এই ধরনের ট্রানজিশন কিন্তু হবে না। এই ধরনের ট্রানজিশন হতেই পারে না। তাহলে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কখন ট্রানজিশন হতে পারে আর কখন হবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমরা একটু অর্ডারে আমরা এখন করব। হ্যাঁ, কিরকম অর্ডারে আমরা দেখা গেল যে এই মাইনাস হাফ থেকে একটু লক্ষ্য রাখো, এই মাইনাস হাফ থেকে হাফ মাইনাস হাফ, তাহলে এম জে কত হলো এখানে? এম জে হয়ে গেল এখানে, এম জে আমি নিচে লিখছি, এম জে ডেল্টা এম জে কত হলো? এটার ক্ষেত্রে হলো 0। এবার কেউ যদি বলে আমার হাফ থেকে হাফেও তো হতে পারে, হাফ থেকে হাফে হতে পারে, এটার ক্ষেত্রে কত হবে? এটা ডেল্টা এম জে 0। এবার কেউ যদি বলে আমরা -1টা নেব, তাহলে -1টা কি করে নেব আমরা? -1টা এরকম নিতে পারি যে এই নিচের থেকে, এটার থেকে একদম উপরেরটাই মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে এটা কত হলো? -1। এটা এরকম হতে পারে 3/2 থেকে 3/2 থেকে মাইনাস হাফ, এটা ক্ষেত্রেও ডেল্টা এম জে ইকুয়াল টু, ডেল্টা এম জে লিখছি আমি, ডেল্টা এম জে ইকুয়াল টু এগুলো হবে। এটা কখন হচ্ছে? যখন ম্যাগনেটিক ফিল্ড নন জিরো, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তখন। এবার দেখো যখন 3/2 থেকে হাফে নামবে তখন ডেল্টা এম জি এর ভ্যালু কত হবে? 3/2 থেকে হাফ বিয়োগ করো, 1 হবে। আবার প্লাস হাফ থেকে মাইনাস হাফে নামবে তখনও 1 হবে। তাহলে এই ভ্যালুগুলো 6টা লাইন কিন্তু দিয়ে, কিন্তু এখানে লাইন ট্রান্সফার হবে না, অ্যাটমিক ট্রান্সফার হবে না, যার ফলে আর কোনো লাইন পাওয়া যাবে না। তাহলে 6টা মোট লাইন পাওয়া যাবে, এবং যেগুলোর ক্ষেত্রে ডেল্টা এম যে 0 হয় সেগুলোকে বলা হয় পাই লাইন, আর প্লাস ইয়েগুলো মাইনাস ডেল্টা এম যে যদি +-1 হয় তাহলে এটা সিগমা লাইন বলা হয়। আগেরটার ক্ষেত্রেও ওরকম ভাবে D2 লাইন, কিন্তু D2 লাইনের এই ট্রানজিশনটা বোঝানো যাবে। তাহলে এখানে দেখা গেল যে 6টা ক্লোজলি স্পেসড লাইন পাওয়া গেল, যেটা D2 লাইন। D2 লাইনের মধ্যে দেখা যাচ্ছে, স্পেকট্রোস্কোপিতে খুব ভালো করে দেখলে এগুলো কিন্তু অবজার্ভ করা যাবে। এখানে ওইগুলো আঁকা আছে যে D1 লাইনটা দেখো ওই পাই সিগমাতে এখানে ভাগ করা হয়েছে। এই ডেল্টা এম জে অনুযায়ী পাই না সিগমা, সেটা পাই লাইন মানে হচ্ছে ডেল্টা এম জে 0 হবে, সোজা কথা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করলে D1 আর D2 লাইন পাওয়া যাবে, আর যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে D1 লাইন 4টে লাইনে ভাগ হয়ে যাবে, আর D2 লাইন 6টা লাইনে ভাগ হয়ে যাবে। এবার সিলেকশন রুলের আরো ডিফারেন্স আছে। যে নর্মাল জিমেন এফেক্ট দেখো, সেখানে তো আর স্পিনের কনসেপ্ট থাকে না, শুধু এল দিয়েই করতে হবে। তাহলে ডেল্টা এম এল এর ক্ষেত্রেও কিন্তু একই রুল, 0 আর +-1। কিন্তু মনে রাখতে হবে এখানে একটা ব্র্যাকেটে কথা আছে, ডেল্টা এল ইকুয়াল টু +-1 হবে ফর 1 ইলেকট্রন অ্যাটম, সাপোজ ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মনে রাখবে ডেল্টা এল ইকুয়াল টু +-1 হবে, 0টা থাকবে না। 1 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে +-1 হবে। এটা কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে। ইন্টিগ্রেশন সাইজটা সাই 0 হয়ে যাবে যদি 1 এর বেশি তুমি ইয়ে করে নাও, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি +-1 ছাড়া অন্য কিছু নাও, তাহলে ψ1 স্টার ψ2 ডিটাও এটার ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে।
ডেল্টা জে এর ভ্যালু বলেছি, কিন্তু 0 থেকে 0 ট্রানজিশন এখানে একসেপ্ট করা হয়েছে যে 0 থেকে যে ইনিশিয়াল স্টেট যদি 0 হয় জে এর ভ্যালু, আর ফাইনাল স্টেট যদি জে ইকুয়াল টু 0 হয়, এটা কিন্তু আসবে না। হ্যাঁ, মানে এই 0 আর 0 বিয়োগ করেও তো 0 হয়, কিন্তু সেটা এখানে দেখানো হচ্ছে না। দেখা গেল জে ইকুয়াল টু 1 থেকে জে ইকুয়াল টু 1 এ গেল, তাহলে সেক্ষেত্রে যে ডেল্টা যে 0 হচ্ছে সেটা পারমিটেড, কিন্তু ইনিশিয়াল যে 0 আবার ফাইনাল যেও 0, সেরকম ট্রানজিশন এখানে হবে না, এক্সক্লুড করা হচ্ছে। একই রকম ভাবে এমজি এর ক্ষেত্রেও তাই, 0 থেকে 0 ট্রানজিশন হবে না। ডেল্টা এমজি এর সিলেকশন রুল একই, কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে আলাদা। আচ্ছা, কিন্তু এখানে এমএসটা দেখতে পাচ্ছি না, এমএসটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি নর্মাল জিম্যান এফেক্টের কথা বলছি। নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে কিন্তু 2 অথবা 3টে লাইনে ভাঙে, এবং ডেল্টা এম জে এর কনসেপ্ট কিন্তু আসবেই না, যেহেতু স্পিনের কনসেপ্ট তখন ছিল না। তোমরা মনে রাখবে যে 1921 এর পরে, স্টার্নগার্লাক এক্সপেরিমেন্টের পরে, 1926 এর পরে আফটার গুডস্মিট অ্যান্ড উলেনবেক স্পিনের কনসেপ্ট আসে। আর জিম্যান এফেক্টটা দেখা হয় 1896 সম্ভবত। আমি যদি প্রথমটাই চলে যাই তাহলে দেখতে পারবো, এই এটা দেখো 1896, তার মানে অনেক আগে, এটা প্রায় 30 বছর আগে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। স্পিনের কনসেপ্ট 30 বছর পরে এসেছিল। সুতরাং স্পিনের কনসেপ্ট যখন ছিল না, নর্মাল জিম্যান এফেক্টিভ জিম্যান দেখেছিল, বিজ্ঞানী জিম্যান দেখেছিল, অ্যানোমালাসটা পরে অবজার্ভ হয়। তাহলে এই সিলেকশন রুলগুলো আমাদের মনে রাখতে হবে, সেটা পাই লাইন সিগমা লাইনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এবার এই স্কিম্যাটিক ভিউ একটা দেখে নাও তোমরা, এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করতে হবে। দেখো, পোল পিস আছে এখানে, নর্থ সাউথ পোল পিস, তার মধ্যে সোর্স, সোর্স মানে যে অ্যাটম গুলো থেকে লাইন বেরিয়ে আসছে সেরকম ধরনের অ্যাটমকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। যখন গ্রাউন্ড স্টেটে নামবে তখন সেখানে কোনো অরিজিনাল লাইন বার হতে পারে। এবার এটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে যদি এন এস এই ধরনের পোল পিসের মাঝে যদি সোর্সটাকে রাখা হয়, এই সাউথ সোর্সের পোলটার মাঝে কিন্তু এটা ইয়ে করে দেওয়া হয়, বোরিং করে দেওয়া হয়, যাতে কিনা অন্তত ডান দিকে এখানে চোখ রাখলে আলোটা সেই চোখে পৌঁছায় বা লাইনটা পৌঁছায়। তাহলে সোর্স থেকে যাতে এখানে রেডিয়েশনটা বোঝা যায়, সেই জন্য এখানে এখানে এই পোল পিসের যে সাউথ পোল পিস তার মধ্যে বোরিং করে দেওয়া হয়েছে, এখান দিয়ে যেতে পারবে জন্য। কিন্তু নর্থটা সেই কারণে করা হয়নি, যে এদিকে তো কলিমিটার বা অন্য কিছু নেই, যেখানে অবজার্ভ করার বিষয় নেই, ডান দিকে অবজার্ভ করার বিষয় আছে। তাহলে এখানে দেখা হলো, দেখা দেখো যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এন থেকে এস এর দিকে থাকে। তাহলে এখানে ডিরেকশন অফ অবজারভেশন কোনটা? ডিরেকশন অফ অবজারভেশন এখানে দেখা গেল যে প্যারালাল। তো এক্ষেত্রে কিন্তু দুটো লাইন পাওয়া যায়। নিউ জিরো হচ্ছে অরিজিনাল লাইন, যদি এইসব ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, এইসবগুলো যদি সরিয়ে দেওয়া হতো, অথবা ইলেকট্রোম্যাগনেটিক হলে যদি বি ইকুয়াল টু 0 করে দেওয়া হতো, সুইচ অফ করে দেওয়া হতো, তাহলে এটা একটাই লাইন পাওয়া যাবে, নিউ জিরোই পাওয়া যাবে। আর যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে নিউ জিরোর থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, একটু কম ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। সেই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে ডেল্টা নিউ। আবার তুমি যদি এই দিকে দেখো, এই সোর্স থেকে যদি এই দিকে দেখো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করা হচ্ছে হরিজন্টালি, তার পারপেন্ডিকুলারলি যদি অবজার্ভ করো, অর্থাৎ এইখানে যদি কলিম ইয়ে না রেখে তোমার কি বলে স্পেকট্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্টটা যদি এই দিকে রাখো, নিচের দিকে যদি রাখো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি ভিউ করো, তাহলে এইরকম পারপেন্ডিকুলার ভিউ এর জন্য এখানে যে স্প্লিট আপ হবে সেটা কিন্তু 3টে। অর্থাৎ অরিজিনালটা তো পাওয়াই যাবে, যেটাকে ইয়ে বলে পাই লাইন বলে, তার সঙ্গে দুটো আরো পাওয়া যাবে, সিগমা লাইন কিন্তু দুটো পাওয়া যাবে, নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ, নিউ জিরো প্লাস ডেল্টা নিউ। এবং এখানে দেখো দাগ 3টে স্ট্রেট লাইন, ভার্টিক্যাল স্ট্রেট লাইন এখানে দেওয়া হয়েছে। এখানে 3টে ভার্টিক্যাল স্ট্রেট লাইন দেওয়ার মানে এটা যে প্লেন পোলারাইজড, এই 3টে কিন্তু প্লেন পোলারাইজড হবে। আর এখানে দেখো, এখানে রাউন্ড শেপের একটা ইয়ে দেওয়া হয়েছে, সার্কেল দেওয়া হচ্ছে, একটা অ্যারো দেওয়া হচ্ছে মাঝে, এটা হচ্ছে সার্কুলারলি পোলারাইজ লাইটের চিহ্ন। তাহলে সার্কুলারলি পোলারাইজ লাইটের মধ্যে ডিফারেন্সটা কি আছে, উপরটা নিচেরটা? এটা হচ্ছে লেফট সার্কুলারলি পোলারাইজ লাইট, আর ডান দিকে উপরে সেটা হচ্ছে রাইট সার্কুলারলি পোলারাইজ লাইট। তাহলে নিউ জিরো প্লাস ডেল্টা নাইন, এটাও সার্কুলারলি পোলারাইজ লাইট, কিন্তু এটাও সার্কুলারলি পোলারাইজ লাইট হলেও এদের মধ্যে
রাইট সার্কুলার আর লেফট সার্কুলার ডিফারেন্স আছে। আর এই দুটোর মধ্যে এই যে দুই পাশে দুটো সিগমা লাইন পাওয়া গেল, পাই লাইন পাওয়া গেল, এই সিগমার পাই লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ভিউতে যে তিনটে লাইন পাওয়া গেল, সেই তিনটে লাইনের মধ্যে স্টেট অফ পোলারাইজেশন কিন্তু আলাদা থাকে, ডিরেকশন অফ পোলারাইজেশন আলাদা থাকে। এই যে প্লেনটা, এই প্লেনটা যদি হরিজন্টাল হয়, এটা কিন্তু ভার্টিক্যাল হবে, অর্থাৎ এদের পোলারাইজেশনের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা থেকে যাবে। আর ফ্রিকোয়েন্সি শিফট যেটা ডেল্টা নিউ বলা হচ্ছে, সেটা নিচে লেখা আছে দেখো, ইবি বাই 4 পাই এম, 3.14 মানে পাই, ইবি বাই 4 পাই এম। তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড বেশি করে অ্যাপ্লাই করো, তাহলে ফ্রিকোয়েন্সি শিফট ডেল্টা নিউ বাড়বে। 4 পাই এম, এমটা কি? মাস অফ ইলেকট্রন। এখানে এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এ হচ্ছে ইলেকট্রনিক চার্জ, 4 পাই এম, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এই ফর্মুলাটা, যে ডেল্টা নিউ এর যে ফর্মুলাটা, এটা কোথা থেকে আসলো এটা একটু দেখে নাও। ডেল্টা নিউ এর যে ফর্মুলাটা, এটা কোথা থেকে আসলো? এনার্জি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক এনার্জি কত হয়? E ইকুয়াল টু মাইনাস নিউ ডট বি, এটা হচ্ছে এনার্জি। মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এবার এখানে আমরা যদি অরবিটালটা নিই, অরবিটালটা কখন আসবে? নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে। আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন আসবে? যদি তুমি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আসো, তাহলে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চলে আসবে। তাহলে অ্যানোমেলাসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে। আমি যদি অ্যানোমেলাসটাই করি, তাহলে অ্যানোমেলাসটার ক্ষেত্রে কি হবে? আর নর্মালটার ক্ষেত্রে কি হবে আমি আলাদা করে বলে দিচ্ছি। নর্মাল জিম্যানের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে আলাদা করে কি হবে দেখো। নর্মালের ক্ষেত্রে কি লিখতে হবে? মাইনাস মিউ এল ডট বি, আর এখানে মিউ জে ডট বি। এখানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে শুধু অরবিটাল, যেহেতু স্পিনের কনসেপ্ট ছিল না, স্পিনটা জিরো ওখানে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে অ্যাপ্লাই করা হয়েছে? জেড এর দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে মিউ জে কস থিটা ইনটু বি। মিউ জে মানে, মিউ জে কস থিটা মানে কি? মিউ জে জেড বি। কারণ কস থিটা অ্যাপ্লাই করা, মাল্টিপ্লিকেশন করা মানে হচ্ছে মিউ জে কম্পোনেন্ট অ্যালং বি, তাহলে মিউ জে কম্পোনেন্ট অ্যালং জেড, তাহলে সেটা হচ্ছে মিউ জে জেড। তাহলে মিউ জে কস থিটা মানে হচ্ছে মিউ জে জেড, অর্থাৎ জেড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট অফ মিউ জে, এটা দেওয়া। একই রকম ভাবে এটাও একই রিলেশন হয়ে যাবে, এটা মিউ এল জেড ইন্টু বি। মিউ এল জেড মানে কি? আমরা জানি যে এই ফর্মুলাটা মনে রাখতেই হবে, যে মিউ এল জেড ইকুয়াল টু মাইনাস ই বাই 2n মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু মাইনাস ই বাই 2n ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ এখানে
আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে লিখতে হবে এবং তার থার্ড কম্পোনেন্ট লিখতে হবে, অর্থাৎ আমরা LZ লিখবো, E/2m ইন্টু LZ ইন্টু B। তাহলে এখানে দুটো মাইনাসে প্লাস হয়ে গেল। এবার E/2m LZ মানে হচ্ছে ml ইন্টু h কাট। LZ মানে কত? ml ইন্টু h কাট ইন্টু B, সেটা। তাহলে EH কাট বাই 2m, আমি h কাটটার সঙ্গে নিয়ে নিচ্ছি, B একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, mlটাকে পরে লিখলাম। এবার চলে আসি, এই যে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটের জন্য যে পরিবর্তন, সেই পরিবর্তন কার জন্য হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য না, মাস অফ ইলেকট্রনের জন্য না, এইচ কারের জন্য না, এর জন্য না, শুধু ml এর জন্য পরিবর্তনটা হবে। তাহলে ডেল্টা ই, যে এই যে আপার স্টেট থেকে লোয়ার স্টেটে নামলো, এই যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা, এটা তো E1, এটা তো E2, এই ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সটা এখানে লেখা হচ্ছে, এই ডিফারেন্স ইকুয়াল টু h নিউ ইকুয়াল টু ডেল্টা ই ইকুয়াল টু EH কাট বাই 2m B। তুমি ই এর সামনে একটা করে যদি ডেল্টা লাগিয়ে দাও, তাহলে ml এর সামনে একটা করে ডেল্টা হয়ে যাবে। এবং এই ডেল্টা ml এর ভ্যালু কত রকমের হতে পারে? এটা 0 হতে পারে, এটা প্লাস মাইনাস 1 হতে পারে। তাহলে 0 হলে তো এখানে সরি, এখানে l ডেল্টা নিউ লিখতে হবে, এখানেও ডেল্টা আসবে ইকুয়াল টু h নিউ, তাহলে ডেল্টা ইকুয়াল টু h ইনটু ডেল্টা। যাকে তাহলে এটা 0 আসলে ডেল্টা নিউটা 0, অর্থাৎ অরিজিনাল লাইনটা তখন পাওয়া যাবে, ফ্রিকোয়েন্সি শিফট হবে না। আর যদি 1 হয় তো সেক্ষেত্রে ডেল্টা নিউটা কত পাওয়া যাবে? ডেল্টা নিউ ইকুয়াল টু, আমরা এখানে ডেল্টা ml এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে EH কাট বাই 2m ইনটু B। এইটা হচ্ছে, বাঁদিকে একটা h আছে। এবার আমরা h ইনটু ডেল্টা নিউ ইকুয়াল টু কত হবে? EB বাই 4 পাই m ইনটু h। আমরা কি করেছি? জাস্ট h কাটের জায়গায় h বাই 2 পাই লিখে দিয়েছি, 2 পাই লিখে দিয়েছি, 2 পাই লিখে দিয়েছি। তাহলে আমরা ডেল্টা নিউ কত পাবো? ফাইনালি ডেল্টা নিউ আমরা পাবো, h টা ক্যান্সেল হয়ে যাবে, EB বাই 4 পাই m, এটা পাবো। একই রকম ভাবে এই ক্যালকুলেশনটাই আমরা অ্যানোমালাস জিমেন এফেক্টের ক্ষেত্রেও করতে পারি। আমরা একই ক্যালকুলেশন করব, কিন্তু এখানে শুধু একটা ফ্যাক্টর, ল্যান্ডেজি ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরটা এই জায়গাটা, এই নিউ এলজেড এর জায়গায় যেটা জেড লিখবো, সেখানে একটা ল্যান্ডেজি ফ্যাক্টর এক্সট্রা লিখবো। আদারওয়াইজ কোনো পার্থক্য কিন্তু ক্যালকুলেশনে হবে না। হ্যাঁ, এইবার দেখো, বলেছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্স ফর নর্মাল জিম্যান এফেক্ট ফর দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড 0.1 টেসলা। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, আমরা ঠিক করে দিচ্ছি। টেসলাটা টেডলা হয়ে গেছে, টেসলা হবে, ব্যাস। এক নম্বরের কোশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করো, এবার অ্যাটেন্ড করে আমাকে অ্যান্সারটা লিখে পাঠাও দেখি। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্স ফর নর্মাল জিম্যান এফেক্ট ফর দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড 0.1 টেসলা। ফ্রিকোয়েন্সি ডিফারেন্স ডেল্টা নিউটা কত হবে?
ডেল্টা নিউটা কত হবে? ডেল্টা নিউ ইকুয়াল টু ইবি বাই 4 পাই এম, এই ফর্মুলা দিয়ে করে ফেলেন। ডেল্টা নিউ ইকুয়াল টু ইবি বাই 4 পাই এম। ইবি বাই 4 পাই এম। Find the frequency difference for normal Zeeman effect for the applied magnetic field 0.1 টেসলা। 0.1 টেসলার জন্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত হবে? 0.1 টেসলার জন্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত হবে? এটা তোমাদের বার করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত? ইবি বাই 4 পাই এম, এই ফর্মুলা দিয়ে বসালে হয়ে যাবে। বিটার ভ্যালু বসাতে হবে। এই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এম মানে মাস অফ ইলেকট্রন 9.11 ইন্টু 10⁻31 কেজি, ই মানে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, বসালে হয়ে যাবে। বল কারোর হলো? তো সম বলছে 1.3 ইন্টু 9 ইন্টু 9 মোরালের সবারই একই আসছে। ইন্টু 9 1.39 ইন্টু 10⁻9, মোটামুটি সবারই তাহলে এক আসছে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখছি। ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, বি মানে 0.1 টেসলা, আর 1 মানে 1 ইন্টু 10⁻1, আচ্ছা 4 ইন্টু 3.14 4 পাই এম মানে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এটা কত হচ্ছে? 19 এখানে 12 হচ্ছে, প্লাস 12 এ -1 11 আর এখানে ভাগ আছে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? রেজাল্টটা হচ্ছে 1.3 ইন্টু 10⁹। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থার্ড যে ইয়েটা আছে রয়েছে, ওটা হচ্ছে লিখে নাও, জে ইকুয়াল টু 2 এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়াল টু 2। থার্ড কোশ্চেন আমি দেখাচ্ছি এখানে। থার্ড কোশ্চেন তো আছে এখানে, কন্ট্রোল F5। থার্ড কোশ্চেনটা একটু দেখো। Find the angular momentum for j equal to 2 and also find the value of the third component of angular momentum due to application of the external magnetic field.
j ইকুয়াল টু 2 এর জন্য তোমার থার্ড কম্পোনেন্টটা বার করতে হবে, সোজা কথা। এখানে একটা ভুল করেছি আমি, ঠিক করে দিচ্ছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য, একই কথা দুবার লেখা হয়ে গেছে, অফ দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। Find the value of the angular momentum due to application of external magnetic field। ঠিক আছে, দেখো এবার দেখো ঠিক আছে কিনা, কন্ট্রোল এ, ফাইন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর j ইকুয়াল টু 2। j ইকুয়াল টু 2 এর জন্য তোমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপবে, কত হবে বলো তো দেখি, j ইকুয়াল টু 2 এর জন্য যে কত হবে, যে হবে রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু এইচ কাট, অ্যাঙ্গুলার মোমেন্টাম এত হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, রুট ওভার j ইন্টু j প্লাস 1 ইন্টু এইচ কাট, তার মানে 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে রুট ওভার 6 এইচ কাট হবে এখানে, রুট ওভার 6 এইচ কাট। আর থার্ড কম্পোনেন্টটা কত হবে, একটু ভয়েস অ্যান্সার করো দেখি, শালিনী বলো, j ইকুয়াল টু 2 এর জন্য, শালিনী আনমিউট করো। j ইকুয়াল টু 2 এর জন্য mj কত হবে, mj থার্ড কম্পোনেন্ট মানে mj। হ্যালো, রাকেশ বলো mj কত হবে। So 210 -1 and -2। ঠিক, শুধু জিরো কেন হবে, j ইকুয়াল টু 2 এর জন্য mj হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত হবে, এক করে বাড়তে থাকবে, -2 থেকে +2 পর্যন্ত হবে, কিন্তু এক করে বাড়তে থাকবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু এইচ কাট। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো যে কোন কোশ্চেন গুলো তোমাদের অসুবিধা হচ্ছে, বা তোমাদের মনে যদি কোনো কোশ্চেন আসে সেটা আমাকে জিজ্ঞেস করো। বলো, কোথায় বোঝনি বলে এবার বুঝিয়ে দিচ্ছি। যার যা প্রশ্ন আছে বলে ফেলো তাড়াতাড়ি। কোশ্চেন অ্যান্সার।
মৃগাঙ্ক, সত্যব্রত, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, জিজ্ঞাসা করলে মনে হয় তো তুমি জিজ্ঞাসা করলে হোয়াট ইজ অপটিক্যাল পোলারাইজেশন, লিনিয়ার অ্যান্ড সার্কুলার পোলারাইজেশন অলসো। এখন পোলারাইজেশনটা একটা বড় টপিক, এখানে অতটা স্কোপ নেই পুরোটা আমি বুঝিয়ে দিতে পারবো সেরকম। তো বলে রাখি যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন যায়, সেটা যদি আলো হয় তাহলে আমাদের চোখে ভিজুয়াল সেন্সেশন দেয়। ভিজুয়াল সেন্সেশন দেয় ম্যাগনেটিক ফিল্ড নয়, ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ড যদি ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা নির্দিষ্ট প্লেনে কনফাইন থাকে, অর্থাৎ নির্দিষ্ট প্লেনে আবদ্ধ থাকে, তাকে আমরা প্লেন পোলারাইজড বলবো। মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে নির্দিষ্ট থাকবে, তাহলে আমরা তাকে প্লেন পোলারাইজড বলবো। আর সার্কুলারলি পোলারাইজড লাইট কাকে বলে? যে লাইটের ইলেকট্রিক ভেক্টরটি টিপ বা অগ্রভাগটি, সামনের পয়েন্টটি, একটা ভেক্টরের সামনে একটা পয়েন্ট থাকে, তো সেই পয়েন্টটা যদি রোটেট করে একটা সার্কেলের উপর দিয়ে বা একটা স্পাইরালের উপর দিয়ে, সেটাকে বলা হয় সার্কুলারলি পোলারাইজড লাইট। তাহলে আমরা এখানে দুই রকমের জিনিস বুঝলাম, একটা সার্কুলারলি পোলারাইজড লাইট, একটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। সেটা দুটোই ডিপেন্ড করে ভাইব্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ভাইব্রেশনের প্লেনটা কি আছে, বা ইলেকট্রিক ভেক্টরের টিপটা যদি রোটেট করে তাকে আমরা সার্কুলারলি পোলারাইজড লাইট বলতে পারবো। আর কারো প্রশ্ন কোনো? স্যার বলছি ওই যে সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন যেটা বললেন না, হ্যাঁ, যে গ্রাউন্ড গ্রাউন্ড স্টেট থেকে যখন এক্সাইটেড স্টেটে যাবে, মানে সেটা কিভাবে যাবে? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে নাকি? না না না, তুমি গ্রাউন্ড স্টেটের থেকে এক্সাইটেড নিয়ে যাওয়ার বহু নিয়ম আছে। এনার্জি তোমাকে কোনোভাবে ফিড করতে হবে, অর্থাৎ তোমাকে কোনোভাবে এনার্জি দিয়ে গ্রাউন্ড স্টেটে তুলতে হবে। সেটা তুমি ইলেকট্রন দিয়ে আঘাত করতে পারো, ইলেকট্রন কলিশনের ফলে হতে পারে, থার্মাল এনার্জি দিয়ে হতে পারে, অথবা ইলেকট্রন ডিসচার্জ টিউবের মধ্যে হতে পারে। বিভিন্ন ভাবে বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারলেই হবে। আর তাহলে যখন ওই এক্সাইটেড থেকে তুমি গ্রাউন্ডে ফোটন যাবে? ফেলতে পারো, ওই অ্যামাউন্টের এনার্জি ফোটন ফেলতে পারো, সেটা শোষণ করে সে হায়ার স্টেটে চলে যেতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। আর বলছি যখন এক্সাইট থেকে গ্রাউন্ডে আসবে ফিরে? তখন তো মানে ন্যাচারালি উপর থেকে নিচে চলে আসবে, স্পন্টেনিয়াস এমিশন বলা হয় সেটাকে। সে স্পন্টেনিয়াসলি উপর থেকে বেশিক্ষণ থাকে না উপরে স্টেটটাই, সে এক সময় নিচে নেমে চলে আসবে স্পন্টেনিয়াসলি, এনার্জি কম করার জন্য। এবং এনার্জি কম করতে গিয়ে কি করবে সে, সাম অ্যামাউন্ট অফ এনার্জি ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছেড়ে দেবে, যার ফলে তার এনার্জি কমে যাবে, অ্যাটমের এনার্জি কমে যাবে, অ্যাটম উইল বি ইন দা গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, বুঝলাম। স্যার হ্যালো বলো, শুনতে পাচ্ছি। স্যার, কোনো ম্যাগনেটিক ফিল্ড যখন থাকে না তখন অ্যাটম থেকে যে লাইনগুলো বের হয় সেটা, আর ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যখন লাইনগুলো বের হয় তখন হুম, তার আগের ফ্রিকোয়েন্সি থেকে একটু আলাদা হয়, আলাদা হয়, প্লাস টেল বা এটাকেই মাইনাস Zeeman টেল effect। এরকম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আলাদা হয়, কিন্তু হ্যাঁ, নর্মাল জিম্যান এফেক্টের ক্ষেত্রে যখন তিনটে লাইন বের হয় তখন কি মাঝের লাইনটা সেই আগের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়? হ্যাঁ, একদম একদম নিউ জিরো যেটা লেখা আছে সেটা অরিজিনাল, অরিজিনাল লাইন। আচ্ছা। আগেরটার সঙ্গে মিলে গেল, কারণ ওই এনার্জি গ্যাপটা না আগের মতোই হয়। হুম। আগের মতো বলতে ম্যাগনেটিক ফিল্ড এর অ্যাবসেন্সে যে গ্যাপটা ছিল সেটার কথা বলছি। তার মানে অ্যানোডার্মাস এর ক্ষেত্রে কোনো আগের ফ্রিকোয়েন্সির সঙ্গে মেলে না, কিন্তু নর্মালের ক্ষেত্রে হুম আহ, মিলে যায় ওখানে। হুম 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 হুম, ঠিক। হুম, ঠিকই বলেছো তুমি। আর আরেকটা জিনিস, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি,
যে এই নর্মাল জিম্যান এফেক্ট আর অ্যানোমালাস জিম্যান এফেক্ট কখন দেখা যায় শোনো। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কিন্তু নর্মাল জিম্যান এফেক্ট হয়, আর উইক ম্যাগনেটিক ফিল্ড দিলে কিন্তু অ্যানোমালাস জিম্যান এফেক্ট হয়। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই স্ট্রং এর ব্যাপারটা, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করবে তখন ওই কাপলিং বিটুইন স্পিন অ্যান্ড অরবিটাল, এই কাপলিংটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন বাইরের ম্যাগনেটিক ফিল্ডকে ফলো করবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে স্পিনটাকে অ্যাভয়েড করছে, স্পিনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এবং যেখানে স্পিনটা জিরো সেখানটা নর্মাল জিম্যান এফেক্ট হয়। তাহলে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে নর্মাল জিম্যান এফেক্ট অবজার্ভ করতে গেলে, আর উইকের জন্য এটা হবে। আর একটা জিনিস হচ্ছে দেখো, বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেই হবে সবসময় তার কোনো মানে নেই, কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেই হবে তার কোনো মানে নেই, তারপরে অ্যানোমালাস জিম্যান এফেক্ট দেখবে সেরকম নয় কিন্তু ব্যাপারটা। একটা ইলেকট্রন যখন অ্যাটমের চারিদিকে ঘোরে, আমার বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ বোর্ড? হ্যাঁ। মানে স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে না তো, এটা বলে দাও। না। ঠিক আছে। না কেন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড না দিলেও স্প্লিটিং হয় অ্যানোমালাসের মতো, সেটা একটু খেয়াল করো। ধরো একটা নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, তুমি এরকম ভাবতে পারো যে ইলেকট্রনটা স্থির, রিলেটিভিটি প্রিন্সিপালে যেরকম ভাবা হয় যে ইলেকট্রনটা স্থির, তাহলে কি করবে? ইলেকট্রনকে যদি স্থির ভাবো তাহলে নিউক্লিয়াস, পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনের চারিদিকে ঘুরছে, এরকম বলে ধরে নেওয়া যেতে পারে। দিস ইজ ইকুইভ্যালেন্ট। ইলেকট্রন ইজ স্ট্যাটিক, নিউক্লিয়াস রিভলভিং রাউন্ড দা ইলেকট্রন, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভ চার্জ অফ জেডি প্লাস জেডি, পজিটিভ চার্জ ইলেকট্রনের চারদিকে যদি ঘোরে তাহলে সেখানে একটা সার্কিটাল কারেন্ট তৈরি হবে, I = F কিউ, এই ফর্মুলা দিয়ে করা যাবে, মানে F ইনটু জেডি, এই ফর্মুলা দিয়ে কারেন্ট কিন্তু তৈরি করা যাবে, তৈরি হয়েছে এখানটায়। সেই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড বায়োসাভার্টস ল এর সাহায্যে তুমি বার করতে পারো এইখানে। তাহলে এই কারেন্টের জন্য এই নিউক্লিয়াসের রিভলভিং নিউক্লিয়াসের জন্য একটা কারেন্ট তৈরি হবে, কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে তোমাকে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হচ্ছে না, কিন্তু বাইরে থেকে অ্যাপ্লাই করলে ঠিক আছে, এটা স্ট্রং হবে আরো, কিন্তু বাইরে থেকে না অ্যাপ্লাই করলেও ইলেকট্রনের সঙ্গে কিন্তু ভেতরেই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা ইন্টারঅ্যাক্ট করে। এইভাবে কিন্তু স্পিন অরবিট কাপলিং হয়। তাহলে এই স্পিনের উপরে কিন্তু এই অরবিটের একটা প্রভাব কিন্তু রয়েছে, অরবিটের রিভলভিং অরবিটের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে যেটা স্পিনের উপর প্রভাব ফেলবে, এবং যার ফলে স্পিন অরবিট কাপলিং হবে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে তৈরি হবে এবং অ্যানোমালাস জিম্যান এফেক্ট তৈরি হবে। সেই জন্য বাইরে থেকে সবসময় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেই হবে তার কোনো মানে, ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তার প্রশ্ন? বলো। আর কারো কোনো প্রশ্ন? বিজন আছো? হ্যাঁ স্যার। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। রনি? না স্যার, একটু পড়ে নিয়ে এগুলো তারপর একসঙ্গে আপনাকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে স্যার হ্যালো। ঠিক আছে। হ্যালো। বলো বলো বলো। স্যার বলছি ডি লাইনটা ওই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট আর এক্সিট স্টেটের ব্যাপারটা কিন্তু বুঝলাম না। কোনটা? ওই যে ডি লাইন কনফিগারেশনের জায়গাটায় গ্রাউন্ড স্টেট আর ওই যে এক্সিট স্টেটের ব্যাপারটা কি করে আসলো?
ওই তোমার হচ্ছে হিউম্যান সোডিয়ামের ক্ষেত্রে বুঝিয়েছিলাম আমি। হ্যাঁ জেড ইকুয়াল টু 11, তাহলে 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। হ্যাঁ এটা 11টা তো হয়ে গেল, আর কি করে হবে? তারপরে স্টেটটা 3p, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। 3p 0, কোনো ইলেকট্রন থাকে না, তারপরে এগুলো সব 0। এটা কোন স্টেট? গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে কি হবে? এক্সাইটেড স্টেটে কি এর আগেরগুলো একই থাকবে, আগেরগুলো কোনো পরিবর্তন হবে না। নেক্সট স্টেজে এক্সাইটেড স্টেটে কি হবে, মানে এই গ্রাউন্ড স্টেটের পরবর্তী যে এক্সাইটেড স্টেটটা আছে সেটা হচ্ছে এইখানে 0 হয়ে যাবে, আর ওই ইলেকট্রনটা খসে উপর স্টেটে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট। আর নিচের গুলো যদি আরো উপরে নিচে যাও, সেটা আরো এনার্জি দিতে হবে, সেটা সম্ভাবনা কম, বেশি এনার্জি দিতে হবে। এবার এক্সাইটেড স্টেটে তো আবার ডাউন স্টেটে চলে আসবে, অর্থাৎ ইলেকট্রনটা আবার 3s এর ওয়ার্ল্ডে চলে আসবে, এই 3s এ তো আবার চলে আসবে 3p থেকে। এটা হচ্ছে ট্রানজিশন, এটা বলছো। এবার বলো এখান থেকে কি বলবেন, বলো। জিরো লেখা মানে কোনো ইলেকট্রন নেই, ফাঁকা, এমটি আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভালো করে পড়ো। থ্যাংক ইউ।